বাবা একজন এত বড় অ্যাক্টর, ছেলেও এখন এত বড় অ্যাক্টর, তো মায়ের রোলটা কতটা ইম্পর্টেন্ট ছিল? খুব ভালো প্রশ্ন। আমার মা যেটা মজা করে বলে সেটা হচ্ছে যে, ধরো আমরা বেরোবো, আগের দিন রাত্রিরে জিজ্ঞেস করছে যে কালকে তোর কটায় কল, বাবাকে বললো তোমার কটায় কল, বাবা বললো ধরো 12টায় বেরোলো, মা বললো ও তাহলে তো আমার কল 6টায়। এবছর আমরা কাশ্মীর গেছি, গুলমার্গে তখন ঠিক স্নো, তো ওইটায় বাবা গিয়ে প্রথম গুলমার্গে ঢুকে বাবা বলছে না না দীপ্তির কাছে এটা কোনো ব্যাপার না, তো এগুলো দেখে বড় হয়েছে। ইভেন্ট দ্যাট শেপড মি আপ, কেওড়াতলা শ্মশানে টাইমার দেখায় যে এত নম্বর চুললি এত সময় লাগছে। তখন আমার মনে হলো যে এই যে টাইমার, ইটস জাস্ট আ পার্সনস বডি উইচ ইজ বিং, মানে 50 মিনিটস তো লাগছে বডিটা পুড়তে, কিন্তু দ্য কাইন্ড অফ লেগাসি, দ্য কাইন্ড অফ হিস্ট্রি দিস পিপল হ্যাভ লেফট বিহাইন্ড, সেইটাই কিন্তু আসল, যেটা কখনো কোনো 50 মিনিট, 50 ঘন্টা, 50 দিন, 50 বছর পোড়াতে পারবে না। একদম। হি ইজ আ ফাদার ফিগার টু মি। আমার বাবা বাদে আমার মেজো মেশো আর কি, আর চন্দন কাকাই, এই দুজনকে আমি মনে করি যে আমার ফাদার ফিগার, মানে একেবারে পিতৃস্থানীয় আর কি। বহু জায়গায় লিখেছি, আর্টিকেলেও লিখেছি যে আমাদের ভারতবর্ষে বা বাংলাতে পশ্চামাস কালচারটা যত প্রেভেলেন্ট আর কি, যে মানুষ মরে গেলে তার সম্বন্ধে সব ভালো ভালো কথা, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কিছুতেই ভালো কথা বলবো না। মানিকবাবুর মেঘের সময় আমার ওইটা একটা আমি দেখেছিলাম যে দিস ইজ দ্য টাইম আই উইল হ্যামার ইট ইভেন মোর, যে আপনার মানিকবাবুর মেঘ, চন্দন সেন কি অভিনেতা, ইত্যাদি ইত্যাদি, ওনার চোখ, আরে ওনার চোখ আমরা মাসে এরকমই ছিল, এরকমই আছে। আমরা মাঝে মধ্যেই একাডেমি, গিরিশ মঞ্চ, মধুসূদনের শো করি, ওনার চোখ যদি আপনার এতই দেখতে ভালো লাগে তা আপনি শুধু মানিকবাবুর মেঘ দেখে থেমে যাবেন না। এরকম কখনো হয়েছে যে একটা স্ক্রিপ্ট এলো, তুমি হ্যাঁ বললে, ফাইনাল প্রোডাক্টটা দেখে দেখছো হ্যাঁ ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং, হ্যাঁ কমপ্লিটলি ডিফারেন্ট? হ্যাঁ বহু হয়েছে এটা, একটু সব জায়গাতেই হয়। ভীষণ প্রমিসিং স্ক্রিপ্ট, ভীষণ ভালো গল্প, এক্সিকিউশন একদম ছড়িয়ে লাট হয়ে গেছে। আরেকটাও আছে, ভীষণ ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো এক্সিকিউশন, ভীষণ ভালো শ্যুট হয়েছে, এডিটের পর ভাবতে পারছি না এটা কী হলো। উল্টোটাও হয়েছে, নট সো কনভিনসিং স্ক্রিপ্ট, নট সো কনভিনসিং শ্যুট ইদার, ডাবিংয়ে গিয়ে দেখলাম আরে বাস, দাঁড়িয়ে গেছে তো ছবিটা। নেগেটিভিটি কীরমভাবে ডিল করো? আই লেট ইট হ্যাপেন আর কি। আমি খুব একটা যে এটা আমাকে এফেক্ট করে সেটা নয়, একদমই এফেক্ট করে না এটা বলবো না। আমাদের আজকের গেস্ট ঋতব্রত মুখার্জি। 5 বছরের বয়স থেকেই অ্যাক্টিংয়ের যাত্রা শুরু হয়ে যায়। কাহানির মতো একটা মুভি, প্রথম মুভি কাহানি। এখনের জেনারেশনের ওয়ান অফ দি বেস্ট অ্যাক্টার্স উই হ্যাভ ইন টাউন, মানে ওর ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহই নেই। তার সাথে একটা হাম্বল ইয়াং ছেলে, 25 বছরের ছেলে, এত ভালো কাজ করছে। ওরই জার্নিটা আমরা আজকে এক্সপ্লোর করতে চলেছি। সো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। রিক, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কিছুক্ষণ আগেই ডিসকভার করলাম আমরা সেম স্কুলে পড়তে, 7 অবধি। তো তোমার ছোটোবেলাটা খুব ইন্টারেস্টিং ভাবে বাইরে থেকে মনে হয় কেটেছে, কারণ তোমার ডিবেটটা খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল। তারপর তুমি এডিটিং বোধহয় শিখেছিলে, সাউন্ড ডিজাইনিং করতে, একটা শর্ট ফিল্মও বানিয়েছিলে বাম্পার বলে। তো ছোটোবেলাটা কীরকম ছিল? মানে তুমি যখন এরমভাবে বললে তখন মনে হচ্ছে অনেক কিছু শিখেছি, কিন্তু আদতেই মানে খুব কোনোটাই খুব ফর্মালি শিখেছি এমনটা নয় আর কি। আর মানে বললে তো একই স্কুলে পড়তাম, জানো আমাদের স্কুলে কীরকম প্রেশার ছিল ছোটো থেকেই। তো আমার সবটাই শেখা খুব ইনফর্মালি, মানে কোনো যে ফর্মাল ট্রেনিং এত সময় থেকে এত সময় অবধি শিখেছি এরকম কোনোটাই ছিল না। যেটা অ্যাকচুয়ালি খুব ফর্মালি বাট অলসো ইন আ নট সো অ্যাকাডেমিক কাইন্ড অফ ওয়ে শেখা, সেটা হচ্ছে থিয়েটারটা। সেটা একদমই একটা দলের ডিসিপ্লিনের মধ্যে, শৃঙ্খলার মধ্যে শেখা, সেটা তাও বলতে পারো একটা ফর্মাল ট্রেনিং। বাকিটা পুরোটাই খুব হুজুকে ভালোবাসায়। মানে আমার সবসময় ভীষণ ইম্পারসোনেট করা বা কোনো ক্যারেক্টার যদি আমি দেখলাম টেলিভিশনে বা সিনেমাতে কোথাও একটা, সেই রকম হয়ে উঠতে ইচ্ছে করতো ছোটো থেকেই। এটা আমার মানে কোনো ক্রিকেট নিয়ে ধরো চ্যানকুলি কি ম্যানকুলি দেখলাম, আমার মতো তখন ওটা ফিভার হয়েছিল একটা, মানে তখন সবাই আমরা চ্যানকুলি কি ম্যানকুলি দেখছি আর সবাই ভাবছি ওরকম দারুণ একটা ব্যাট পাবো আর দারুণ ক্রিকেট খেলবো। আচ্ছা, এইটা একটা ফেজ গেল। তারপরে হলো
টিভিতে পুরনো রামায়ণ মহাভারতের টেলিকাস্ট শুরু হলো, তখন মনে হলো এরকম যদি তীর ধনুক হয়, আচ্ছা এইটা একটা ফেজ গেল। তারপরে প্রচণ্ড সিআইডি দেখা শুরু করলাম, তখন মনে হলো হাতে বন্দুক নিয়ে এরকম প্রচণ্ড ক্রাইম সলভ করবো। এবার এটা আমার সবসময় ছিল। তো যেটা আমি এখন রিয়েলাইজ করি বা একটু পরে রিয়েলাইজ করেছি, যে স্কুলে আমাদের যেরকম ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হতো, ডিবেট তো আরও পরে, আমি বলছি একদম জুনিয়র স্কুলে আর কি, যখন প্রাইমারি সেকশনে আমাদের একদম ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, স্টোরি টেলিং কম্পিটিশন, হাউসের এইগুলো হতো। আমি ফ্র্যাটার্নিটি হাউস ছিলাম, যারা জানেন, লিবার্টি, যারা জানেন না, ফ্র্যাটার্নিটি ব্লু হাউস আমাদের স্কুলে ছিল। তো প্রচণ্ড জিততে শুরু করলাম ওগুলো। তারপর ভাবলাম আরে বাস কী ব্যাপার, দেখি তো। তো সেইটা শুরু হওয়ার পর থেকে ডিবেটটা খুব আস্তে আস্তে শুরু হলো। তারপরে ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল, ডিবেটিংটা একটা রেগুলার ইয়েতে চলে গেছিলো। ডিবেটিং, তারপরে এমইউএন করা, তারপরে এলোকিউশন, ডেক্লামেশন, এরকম অনেক কিছু শুরু হলো। মূলত যেটা হলো যে এনিথিং উইচ ইজ ইন অ্যান্ড অ্যারাউন্ড পাবলিক স্পিকিং বা ওরেট্রি নিয়ে, লেখা নিয়ে, লেখাটা আমি ভীষণ ক্রিয়েটিভ রাইটিংটাও ভীষণ রকমভাবে করতাম, সেইটা একটা। এবং তার সাথে আমার চিরকাল যেটা ছিল সেটা হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল। সেটা কিন্তু খুব একটা যে কিছু দেখে হয়েছে বা হঠাৎ করে কোনো একদিন ক্যামেরা দেখেছি সেই জন্য হয়েছে এমনটা নয়। এটা আমার চিরকালই ভীষণ একটা ইনকুইজিটিভ অ্যাপ্রোচ ছিল, যে হাউ আর থিংস বিং মেড আর কি, কী করে সেট বানানো হয়, কী করে লাইট হয়, এটা আমি এখনও করি। মানে ধরো কোনো শুটিংয়ে যদি যাই আমি, সেখানে ধরো লাইটিং হচ্ছে, আমি বসে আগে লাইটিং দেখি। মানে ধরো এরকম হয়েছে যে আমার মেকআপ হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আমি তাহলে ফ্লোরে চলে আসি, আই উড রাদার লুক অ্যাট হাউ দ্য লাইটিং ইজ বিং ডান। এতে লাইটের লোকেদের ভীষণ অসুবিধা হয়, বারবার সরতে বলতে হয়, কিন্তু আমি তাও দেখি। এইটা আমার একটা ভীষণ ইনকুইজিটিভ একটা অ্যাপ্রোচ ছিল, বিশেষ করে ক্যামেরার প্রতি। মানে এখনও আছে সেটা আমার। অবশ্যই চন্দন কাকাইয়েরও ভীষণ আছে, বাবারও আছে, দুজনেই ভীষণ ক্যামেরা প্রেমী আর কি। তো কী রকমের ক্যামেরা হয়, ক্যামেরা কি লেন্সিং কি, ফোকাল লেন্থ কি, ইত্যাদি ইত্যাদি, কী করতে কী লাইটিং করা হয়। তার আগে হচ্ছে কাহানি যখন আমি শ্যুট করেছি তখন ওটা রিলে শ্যুট হয়েছে। সো দ্যাট ইজ মানে প্রবাবলি দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম আই শট অন রিল। তো ওইটা একটা খুব ফ্যাসিনেশন ছিল, যে এত বড় একটা জিনিস, ফিল্ম যেটা আর কি, সেটা একটা ক্যানে রোল করে সেটা নিয়ে শ্যুট হচ্ছে। এবার বাবার থেকে অবভিয়াসলি গল্প শুনেছি, কিন্তু দ্যাট ওয়াজ আ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তারপরে আস্তে আস্তে ডিজিটালে আসা, এইগুলো নিয়ে আমি নিজে ছোটোবেলায় ওই কম্পিউটার আসার পর ওয়ার্ড ডকুমেন্টে বিভিন্ন ক্যামেরা সম্বন্ধে লেখা থাকতো, ওগুলো রেখে দিতাম। এইগুলো করতে করতেই শেখা। আমি অ্যাকচুয়ালি সেদিনকে আমার এক বন্ধুর সাথেই কথা বলছিলাম, যে আমি ভীষণ ভালোবাসতাম এডিট করতে আর কি। একদম উইন্ডোজ মুভি মেকার থেকে আমার এডিটিং শুরু, মানে একদম ওই ট্রানজিশন দিয়ে তারপর ওইটা দিয়ে এইভাবে শুরু। তারপরে একটা সফটওয়্যার এলো ফিল্মোরা বলে, সেইখানেও কয়েকদিন করে তারপরে আই ফাউন্ড দ্য জায়েন্ট অ্যাডোব প্রিমিয়ার প্রো, তারপর ডাভিঞ্চি আর অন্যান্য যা আছে, সেগুলো সমস্ত পেয়ে আমি একদম ভীষণ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গিয়ে ভালোবেসে এডিট করতাম। লকডাউনের সময় আমাকে এত এডিট করতে হয়েছে যে আমার ওই ভালোবাসাটা চলে গেছে। ওই জন্য আমি ওটা রেখে দিয়েছি, যে একদম এজে আছে ভালোবাসাটা। যদি আর একটু আমার পুশ করা হয় আমার এডিটিং করতে, যে ভালো লাগে ওটা পড়ে যাবে, আমি আর এখন করবো না। ওই জন্য আমার এরপরে কোনো ইচ্ছে করলে কাজ হলো আমি করলাম। ইনফ্যাক্ট তুমি বাম্পারের কথা বলছো, বাম্পারের একদম প্রথম যে কাটটা, একটা ফর আ লার্জ চাঙ্ক অফ দ্য ফিল্ম, ওটা আমারই এডিট করা। তারপর ধরো নিজেদের মতো নিজেদের গান আমরা যেটা করেছিলাম, ওইটার রাশ আমি এডিট করেছিলাম। ঋদ্ধি একটা ছবি করেছিল কোল্ড ফায়ার, আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর আর এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম। ওটা একদম প্রত্যেকটা সিন রাফ কাট আমি, ফার্স্ট কাট আমি করেছিলাম, তারপরে এডিট করা হয়েছে। তো এইরকম সমস্ত কিছু ছিল। সাউন্ড ডিজাইনটা আসলে ওটা আমার বাবার থেকে শেখা। আমাদের যেহেতু নাটকে, তুমি জানো আমাদের নাটকে আলাদা করে যে খুব আমরা কাউকে দিয়ে সাউন্ড করাতে পারি বিকজ অফ বাজেট, সেটা নয়। তো সেইটা অ্যাডোব অডিশনে বাবা করতো, বাবার থেকে দেখে দেখে ওটা আমি শিখেছি। আর আরেকটা যেটা ওই বললাম, যে সবসময় যখন কোনো কাজ হয় আমি নিজের কাজটা বাদ দিই আর বাকি সবার কাজগুলো দেখি। মানে ডিওপি, তার টিম, গ্যাফার, তারা কি করছেন, ট্রলি সেটিং কীভাবে হচ্ছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি বিভিন্ন জায়গায় শ্যুট করতে গেছি, বিভিন্ন রকম ট্রলি দেখেছি। ধরো আমাদের এখানে যে ট্রলি, যেটাকে আমরা বাংলা ট্রলি বলি, তারপরে দিল্লিতে একটা সম্পূর্ণ অন্য ফরম্যাটের ট্রলি, লন্ডনে গিয়ে আমি একবার শ্যুট করেছি, ওখানে অন্য ট্রলি। সো এইগুলো আমায় খুব ইন্ট্রিগ করে, টেকনিক্যালিটিগুলো, সেগুলোর থেকেই আমার একটু একটু করে শেখা। তো এখানে একটু আগেই যেটা বললে তোমার বাবার যে কন্ট্রিবিউশন, এবং তুমি অনেক ইন্টারভিউতেই তোমাকে এই প্রশ্নটা করে রিগার্ডিং নেপোটিজম অ্যান্ড তোমার বাবার কন্ট্রিবিউশনটা। বাট একটা অ্যাসপেক্ট যেটা খুব বেশি ট্যাপ করা হয়নি, যেটা আমার খুব ইউনিক লাগে, সেটা হচ্ছে
বাবা একজন এত বড় অ্যাক্টর, ছেলেও এখন এত বড় অ্যাক্টর, তো মায়ের রোলটা কতটা ইম্পর্টেন্ট ছিল? খুব ভালো প্রশ্ন। আম, মানে আমার মা যেটা মজা করে বলে সেটা হচ্ছে যে আহ, ধরো আমরা বেরোবো, আগের দিন রাত্রিরে জিজ্ঞেস হুম করছে যে কালকে তোর কটায় কল, আমি ধরো বললাম হুম যে 8টায় বেরোবো। বাবাকে বললো তোমার কটা কল, বাবা বললো ধরো 12টায় বেরোলো, মা বললো ও তাহলে তো আমার কল 6টায়। এবার এইরকম এরকম মজা করে আর কি মা বেসিক্যালি বলে যে ধরো কেউ যদি জিজ্ঞেস করে মাকে যে হ্যাঁ গো তোমার কখনো ইচ্ছে করেনি, ওরা দুজন করছে দেখে থেকে টেকে, বলছে যে আমার যদি ইচ্ছে করে তাহলে ওদেরকে কে আর ম্যানেজ করবে, হুম এরকম একটা ব্যাপার মায়ের। মা আসলে আহ, ঝাড়খণ্ডে আমার মামা বাড়ি। তো মারা মানে আমার মারা 4 বোন 1 ভাই। আচ্ছা তো দে গ্রু আপ অ্যামিডস নেচার, হুম একদম ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকা, তখনও ঝাড়খণ্ড বিহারের থেকে আলাদা হয়নি, সেই সময় মারা বড় হন ঝাড়খণ্ডে। আম, ওরা বড় হয়েছে যেখানে, সেগুলো ধরো আমরা এখন সিনেমায় দেখি সেরকম লোকেশন আর কি। একদম মা মানে মায়ের মুখে শুনেছি যেগুলো আমি, যে জানলা খুললাম একদম পাহাড় অঞ্চল, হ্যাঁ বিস্তীর্ণ পাহাড় অঞ্চল আর কি, এইরকম জায়গায় মারা বড় হয়েছে। তো মায়ের সবসময় হার কানেকশন টু নেচার, টু রুটস, টু হিউম্যান বিংস, সেটা ভীষণ আমার মনে হয় লার্জলি ইজ শেপড বাই দ্য ফ্যাক্ট দ্যাট শি গ্রু আপ অ্যামিডস নেচার, শি গ্রু আপ অ্যামিডস ভেরি ফিউ পিপল আর কি। মারা যেখানে, আমার দাদু বেসিক্যালি রেলে চাকরি করতেন, এবং আমার দাদু বেঁচে থাকলে দাদুরকে নিয়ে অনবদ্য কিছু এপিসোড হুম করতে পারতে তোমরা, হুম হুম ইনফ্যাক্ট বিকজ উনি সেই সময় ইন্ডিয়ান রেলওয়েতে গার্ডের কাজ করতেন, যখন মানে হয়তো একটা স্টেশন দিয়ে সারাদিনে ওই একটাই ট্রেন যায়, হুম এরম লেভেলে, এরকম বিস্তীর্ণ মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা জঙ্গল অঞ্চলে উনি কাজ করেছেন। তো সেই জন্য আমার মারা খুব কম পপুলেশনে বড় হয়েছেন। সো আমার আমার প্রত্যেকটি আমার আমার প্রত্যেক আমার মাসি, আমার মামা, তাদের প্রত্যেকের মধ্যেই এখনও ওই কানেকশন ব্যাপারটা আছে। সেটা আমার মনে হয় যেহেতু ওনারা এত ক্লোজ টু নেচার, হুম, আমিটস নট মাচ টেকনোলজি, একদম অনেক কিছুর কম অ্যাভেলেবিলিটি বড় হয়েছে, সেইটা মায়ের মধ্যে এখনও আছে। যেটা আমার মনে হয় ইজ দ্য বিগেস্ট থিং আই হ্যাভ লার্ন ফ্রম মাই মাদার, ইজ হাউ টু অলওয়েজ স্টে ইন টাচ উইথ ইয়োর সেলফ, উইথ ইয়োর রুটস, সবসময় কোথাও একটা কানেক্টেড হয়ে থাকা। দ্বিতীয়ত আমার মনে হয় যে আমার মা অনেক বেশি ভোকাল আচ্ছা অনেক কিছু নিয়ে। সেটা সবসময় আমার আমার ক্ষেত্রে বা আমার বাবার ক্ষেত্রে, আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন ঠাকুমার ক্ষেত্রে খুব ভোকাল ছিল আমার মা, এখনও আমার মা খুব ভীষণভাবে ভোকাল। এবং আমার বন্ধুরা যেটা আমার মাকে বলে সেটা আমার আমার মা ভীষণ সুইট, হুম সত্যি ভীষণ সুইট হুম আর কি। মানে আমার বন্ধুরা এটা আরও হুম বেশি করে হুম বলে যে তোর মা দীপ্তি, আমার মায়ের নাম দীপ্তি হুম মুখার্জি, দীপ্তি কাকিমা এত সুইট। হুম আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা মাকে দেখেছেন, মানে আমাদের পরিচিত অনেককে জিজ্ঞেস করলেই জানতে পারবে, সেটা হচ্ছে যে মাকে দেখে মনে হয় না যে আমার মা, মানে ধরো যারা আমার মাকে দেখেননি তারা কখনো আমার সাথে দেখলেন তখন জিজ্ঞেস কর আপনি ঋতব্রতর মা? তো সেটা মা ভীষণভাবে মেনটেন হুম করেছে এখন, এবং সেটা আমাদের বাড়িতে ভীষণ রকমভাবেই হয়, খাওয়া দাওয়া ঠিকঠাক ইত্যাদি সেই সবটা। আর আরেকটা হচ্ছে মানে শুনতে খুবই ক্লিশেড লাগলেও আমার মনে হয় যে একটা সব কন্টিনিউয়াস একটা সাপোর্ট দিয়ে যাওয়া, হুম সেইটা আমার মা সবসময় বাবাকে আমাকে করে গেছেন। এবং সেটা যে খুব কনসাসলি যে ওদেরকেই সাপোর্ট করব বলে করা এমনটা নয়, মায়ের ওভারঅল আইডিওলজিতে এইটা আমার খুব মনে হয় যে একটা ওভারঅল প্রগ্রেস যদি না হয়, 3জন সেপারেট ইউনিট হিসেবে প্রগ্রেস করে কোনো লাভ লাভ নেই। নেই সেইটা আমি দেখেছি মায়ের ক্ষেত্রে। এটা মানে এটা ক্লিশেড মনে হলো, আমার মনে হয় এটা ভীষণ রকমভাবে সত্যি, অ্যান্ড দিস ইজ হাউ শি হ্যাজ অলওয়েজ পারসিভড থিংস আর কি। এবং আমার মনে হয় যে যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার প্রথম সব কিছুরই শিক্ষক প্রায় আমার মা আর কি, আমার পড়াশোনার জায়গা থেকে, যেরকম হয় আমাদের প্রত্যেকের জীবনেই, মায়ের সাথেই প্রথম হোমওয়ার্ক করতে বসা, মায়ের হাত ধরে স্কুলে যাওয়া, এইগুলো সমস্তটাই। এবং একটা সময়ের পর মা যে ধরনের ইন্ডিপেন্ডেন্সটা বা যে ধরনের লিবার্টিটা আমাকে দিয়েছেন, সেটা ধরো পড়াশুনো আস্তে আস্তে পড়াশুনোর যে পরিসরটা সেইখান থেকে সরতে সরতে বাকি জীবনের সমস্ত জায়গাতেই সেইটা একটা ইমেন্স আমার মনে হয় সাপোর্ট দ্যাট শি হ্যাজ গিভেন, অ্যান্ড আ ভেরি বিগ কন্ট্রিবিউশন ইন মাই লাইফ। বিকজ আমার কাছে ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা যেভাবে এসেছে বা যেভাবে আমি ইন্ডিপেন্ডেন্সকে পারসিভ করি, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স বা সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স যেটাই বলো, সেইটা কিন্তু আমার ভীষণভাবে ডেভেলপ করেছে আমার মা আমাকে যেভাবে মানুষ করেছেন সেই জায়গা থেকে। সেখানে কোথাও একটা
মানে একটা লেট গো অফ আছে, আবার কোথাও একটা লিমিটেশনও আছে। সেই দুটোকেই সামহাউ ব্যালেন্স করে মা করে গেছেন। এবং প্রচুর পরিশ্রম করতে হয়েছে মাকে, বিকজ থিংস মানে ধরো বাবা যখন শুরু করেছে কাজ করা, তখন বাবা নিজেই এখন বলে যে তুমি বাবাকে জিজ্ঞেস করলেও দেখবে যে তখন কত টাকাই বা পেতো পার ডে। তখন সিরিয়াল হতো ম্যাক্সিমাম, ছবি খুব কম সিনেমায় ডাকা হতো, থিয়েটার থেকে তখন টাকা পয়সার আশা ছেড়েই দাও। এখন তাও বাবারা এত বছর পরে কখনো কখনো অন্য কোনো দলে গিয়ে কাজ করেন। আমাদের থিয়েটার দল আমরা যেভাবে কাজ করি, দের ইজ নো মানি, উল্টে টাকা দিতে হয়। তো তখন বাবা এখনও বলেন যে তখন ওইটুকু ইনকাম আমার, সেখানে ছেলে হয়েছে, আমার মা রয়েছে, আমার ঠাকুমা রয়েছেন, তাদের প্রত্যেককে দেখাশোনা করা, এইটা পুরোপুরি মায়ের একটা পরিশ্রমের জায়গা রয়েছে। তারপর আমরা দুজনেই এখন যেখানে বসে আছি বেহালা, আমরা প্রত্যেকেই জানি এটা বেহালা অবস্থা। যখন ভাবো না, যখন মেট্রো হচ্ছিল আমাদের এখানে, তখন অবস্থা ন্যাশনাল জেমসের প্রাইমারি সেকশনের পেছনের দিকের গলিটা, জেমস লংয়ের গলিটা, তো এই অবধি জল থাকতো। আমার এখনও মনে আছে অটো দাঁড়িয়ে আছে, আমাদেরকে যিনি অটো আমাদের নিয়ে যেতেন, উনি কাঁধে মানে মাথায় তুলে আনছেন আমাদেরকে, কারণ নাহলে জলে ডুবে যাবো আর কি। এই যে পুরো ইয়েটা, আমার ম্যাক্সিমাম স্কুল লাইফটা এইটায় মায়ের যে পরিশ্রমটা গেছে, সেইটা একটা বয়সের পর থেকে আমি যখন বুঝতে শুরু করেছি, তখন আমার কাছে সেই স্ট্রাগলটা বা সেই পরিশ্রমটার একটা অন্যরকম দাম তৈরি হয়েছে। এবং আমার মনে হয় যে মানে শি ইজ কোয়াইট হ্যাপি নট কামিং ইন দ্য ফোরফ্রন্ট আর কি। যদিও মানে মা কথা বলতে খুবই ভালোবাসে, তুমি যদি কখনো মায়ের সাথে কথা বলে দেখবে প্রচুর কথা বলে মা আর কি। অ্যান্ড ভীষণ সাপোর্টিভ, মানে ধরো আমি যেরকম মাকে বিরক্ত করার জন্য ভীষণ জ্ঞান করি, বহু সময় বলি। আমি রিসেন্টলি একটা মাকে প্রচুর বলছি, সেটা হচ্ছে যে আমি মাকে বলছি, দেখো আমার সব বন্ধু বান্ধবরা বাইরে চলে গেছে, কেউ তো আর এখন কলকাতায় থাকে না, ওদের মা বাবারা কত রিল্যাক্সড ঘুরতে টুরতে যাচ্ছে, তোমার তো ছেলে বড় হয়ে গেছে, এখনও বাড়ি থেকে যাচ্ছে না, বাবার হোটেলে থাকছে, মা রান্না করে দিচ্ছে খাচ্ছে। আর মা খুব রেগে যায় এটা শুনলে, মা বলে হ্যাঁ তোর ইচ্ছে করছে বেড়াতে, তুই চলে যা না, তুই আমাদের গাড়ি দিচ্ছিস কেন, আমরা রিল্যাক্সেই আছি, আমাদের বেড়াতে যেতে হলে আমরা চলে যাবো, তুই আমাদের ঘাটে ঠেলিস না। তো এই সমস্ত আর কি, মানে থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। এটা সব জায়গায় কোথাও করে জিজ্ঞেস করা হয় না। আমি জাস্ট শেষ করবো একটা মজার কথা দিয়ে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে মা যেহেতু ওরকম একটা জায়গায় বড় হয়েছে, আমার মামা বাড়ি এখনও ওখানে ঝাড়খণ্ডে, বিউটিফুল জায়গা, মানে ভাবতে পারবে না, আমাদের ছাদে উঠলে এখনও অ্যাকচুয়ালি পাহাড় দেখা যায়, ভীষণ সুন্দর একটা জায়গা। তো এরকম যখনই কোথাও বেড়াতে যাওয়ার প্রসঙ্গ ওঠে, ধরো পাহাড় বা জঙ্গল, সবেতেই মা বলে যে এ আর কি, আমি ছোটো থেকে গেছি, এরকম একটা বলে। ধরো আমরা চিলাপাতার জঙ্গলে গেছি, নাইট সাফারি, তখনও হতো নাইট সাফারি, মা বলছে এ আর কি, আমাদের এরকম ছিল। করমপাতা জায়গাটার নাম ছিল, মারা যেখানে বড় হয়েছে। এবছর আমরা কাশ্মীর গেছি, কাশ্মীর গিয়ে গুলমার্গে, তখন মানে থিক স্নো, প্রায় 6 ফিট মতো বরফ আর কি মাটি থেকে আর কি। তো ওইটায় বাবা গিয়ে প্রথম গুলমার্গে ঢুকে বাবা বলছে না না, দীপ্তির কাছে এটা কোনো ব্যাপার না, তো এগুলো দেখে বড় হয়েছে। আর মা একেবারে মানে ওটা বরফ দেখে, আমিও প্রথমবার বরফ দেখলাম এবার কাশ্মীর গিয়ে, আমি আর মা দুজনই প্রথম বরফ দেখলাম। আমরা দুজন একদম পাগল হয়ে গেছি আর কি, প্রচণ্ড বরফ নিয়ে মানে হুল্লোড় করেছি আর কি। তো যেহেতু এখন ফ্যামিলি টপিকে আমরা আছি, তুমি এটা অনেক জায়গাতেই বলেছো যে একটা ইনসিডেন্ট হয় যেটা তোমায় শেপ করে ইন মেনি ওয়েজ, যেটা হচ্ছে 2017-তে তোমার ঠাকুমাকে তুমি হারিয়ে ফেলেছো। তো এইটা আমি জিজ্ঞেস করছি কারণ আমি আমার ঠাকুরদাকে অনেক ছোটোবেলায় হারিয়েছি। তো সেটা এখনও দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় যে মানে আমি যখন হারিয়েছি তখন বলে না আমরা সেন্সে থাকি না, আমরা খুব ছোট, তো এখন মনে হয় যে ইস যদি মানুষটা থাকতো তাহলে অনেক কিছু মানে কথা বলা যেত। তো এক হচ্ছে যে তুমি এখন কি এই মৃত্যু এটাকে তুমি হ্যাভ ইউ কাম টু টার্মস উইথ ইট? কারণ আমার কোথাও অসুবিধা হয় একটু। তো হাউ ডু ইউ ডিল উইথ ডেথ? দেখো আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার ঠাকুমা ভীষণ মানে শি ইজ ওয়ান অফ দোজ পিপল আই হ্যাভ ভেরি রেয়ারলি সিন যারা অত্যন্ত ক্লিয়ার অ্যাবাউট হোয়াট দে সে। মানে আমার ঠাকুমা ধরো ওই রকম সময় দাঁড়িয়ে, আমাদের বাড়ি বেহালা শস্যনাতে, ওনার সাহস, ওনার ক্ল্যারিটি, আমাদের বাড়ির ফুল মেট্রিয়ার্কি, আমাদের বাড়িতে আমার ঠাকুমা ওটা এস্টাবলিশ করে দিয়ে গেছেন, মাই ওয়ার্ড ইজ দ্য লাস্ট ওয়ার্ড, একদম ওই রকম। আমার ঠাকুমা যা বলতেন তাই,
এবং সেইটা সবাই খুব মেনেও চলে। এই মেট্রিয়ার্কি বলছি মানে এরকম নয় যে ইন আ নেগেটিভ সেন্স আমি বলছি, পজিটিভলি আমি বলছি যে ওইটা একটা ভীষণ আন্ডারস্টুড একটা জায়গা আর কি। যে এবং ওনার যেটা আমি কেন বলছি ক্ল্যারিটি ইজ বিকজ we know the times that these kind of people had to go through and the kind of mentality these people had to go through. সেইরকম সময় দাঁড়িয়েও ধরো আমি এখনও যখন ঠাকুমার ব্যাপারে শুনি কারুর থেকে, তখন আমি কিন্তু মানে if I make it into a film or if I picture her as a 21st century woman, আমার কোথাও অসুবিধা হবে না। অবশ্যই ওনারও কিছু অর্থোডক্স বিলিভস বা যেটাকে আমরা বলতে পারি যে একটু ব্যাগেজ অফ দ্য প্রিভিয়াস জেনারেশন, সেইটা ওনারও ছিল, এটা কিছু করার নেই, এটা কন্ডিশনড হয়েছেন ওনারা। কিন্তু ওনার মতো ফরওয়ার্ড থিঙ্কিং মানুষ আমি খুব কম দেখেছি, এত ক্লিয়ার কাট বক্তব্য আমি খুব কম লোকের দেখেছি। আর আমার সাথে যেটা ছিল সেটা ছিল অত্যন্ত লাভিং একটা সম্পর্ক, বিকজ আই ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট গ্র্যান্ড চাইল্ড শি কুড হ্যাভ, মানে একদম ছোট থেকে বড় হওয়া অবধি আর কি। যে কারণে আমার পুরো গ্রোয়িং আপটাই মানে ওয়াজ অ্যারাউন্ড হার। এবার সেটা মানে বলতে পারো যদি আমি কিছু কিনে খেতে খাই সেটা আমার জন্য একটা আনবো, মানে আমার কোনো সিবলিং যেহেতু নেই, শি ওয়াজ কাইন্ড অফ মাই সিবলিং, মাই ফ্রেন্ড অলসো। এবং অত্যন্ত ঝগড়া করতাম আমরা, যেরকম সিবলিংদের মধ্যে হয়। টিভি দেখা নিয়ে মূলত ঝগড়াটা হতো, আম্মা সিরিয়াল দেখবে আমি দেখবো না, এই নিয়ে ঝগড়া। আর যা হয় আর কি, ও সেই সময়কার মানুষ অত্যন্ত ভালো ওই মানে প্রমাদ বাক্য বলেন আর কি, আমাকে যা সব বলতেন, তো নানা রকম বলতেন। ধরো আমি পড়তে পড়তে কিছু একটা হয়েছে, এদিক ওদিক তাকিয়ে, তখন তো ফোন টোন ছিল না, কিছু একটা হয়েছে, এদিক ওদিক তাকিয়েছি, হঠাৎ করে হাঁটতে হাঁটতে পড়িতে খেলিতে চায় সেজন কখনো বিদ্যা না পায় বলে দিয়ে চলে গেল। আর মাঝে মাঝে একটা কথা বলতো, ওয়ান থিং অ্যাট এ টাইম অ্যান্ড দ্যাট ডান ওয়েল, এসব নানা রকম করতেন। তো ভীষণ ঝগড়া হতো, কিন্তু ভীষণ ইমোশনাল একটা সম্পর্ক ছিল, আর একদম সিবলিং একটা সম্পর্ক ছিল। আমার প্রথম যখন ফোন আসে, আমার একটা ছোট্ট নোকিয়ার কিপ্যাড ফোন ছিল হলুদ রঙের, আমাকে বলেছে আমার একটা ছবি তুলে দাও, আম্মা তুলে দিয়েছে, এইরকম একটা সম্পর্ক ছিল। যেটা হয় হচ্ছে ওনার থ্রোট ক্যান্সার হয়, ওইটা আমি তখনও, তুমি যেটা একটু আগে বললে না যে আমরা তখনও সজ্ঞানে থাকি না এটা প্রসেস করার মতো বা রিয়েলাইজ করার মতো, এবং কিছুটা আমার বাড়ির লোক যাতে আমাকে না বলতে হয় বা আমার যাতে অসুবিধা না হয় তাই আমার থেকে একটু চেপে গেছিলেন। ওইটা ওয়াজ কাইন্ড অফ আ শক টু মি, মানে অত জলি অত হ্যাপি একজন মানুষ, তার আস্তে আস্তে শরীর হেলথ ডিটোরিয়েশনটা প্রথম যখন হয় আমার ভীষণ নাড়া দেয়। তারপরেই ওয়েন শি কেম ব্যাক ফ্রম দ্য হসপিটাল আবার সব ঠিকঠাক, আবার আগের মতো হাঁটছে টাটছে, খাওয়া দাওয়া করছে, ফ্রিজ খুলে খাচ্ছে, টিভি দেখছে, ঝগড়া করছে, আবার শি ফেল সিক। ওই সেকেন্ড টাইম যখন হলো তখন আই ওয়াজ অলরেডি 16-17, ততদিন আমি বুঝতে পারছি কি হচ্ছে, অ্যান্ড আই কুড রিয়েলাইজ যে দের ইজ নট মাচ টাইম লেফট। সেই সময়টার পর যেটা আমি মানে যেটা শুরু করলে যে একটা ইভেন্ট দ্যাট শেপড মি আপ, সেটার একটা কারণ হচ্ছে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, আমার তখন মনে হলো যে ওই মানে কেওড়াতলা শ্মশানের টাইমার দেখায় যে এত নম্বর চুললে এত সময় লাগছে। তো আমি ভাবছি এই যে, তখন আমার মনে হলো যে এই যে টাইমার, ইটস জাস্ট আ পার্সনস বডি উইচ ইজ বিং মানে বার্নড, অ্যান্ড তাতে হয়তো 50 মিনিট লাগছে, 40 মিনিট লাগছে, বাট ইট ইজ জাস্ট নট দ্যাট পার্সন হু ইজ বার্নিং, ইট ইজ আ হোল হিস্ট্রি। একটা গোটা একটা মানুষ মরে যাওয়ার সঙ্গে তার একটা গোটা ইতিহাস জ্বলে যাচ্ছে, এটা মাত্র 50 মিনিটে সম্ভব। হোয়াট শেপড মি অ্যাকচুয়ালি ফ্রম দ্যাট ইভেন্ট, ঠিক তার আগে আমার মায়ের বাবা, যিনি আমার দাদু, তিনি চলে গেছিলেন। এই দুটো ঘটনা পরপর, এবং চন্দন কাকায়ের মা যখন চলে যান, এই তিনটে ঘটনা বলতে পারো পরপর, ওইটা আমার মনে হয়েছিল যে 50 মিনিটস তো লাগছে বডিটা পুড়তে, কিন্তু দ্য কাইন্ড অফ লেগাসি, দ্য কাইন্ড অফ হিস্ট্রি দিস পিপল হ্যাভ লেফট বিহাইন্ড, সেইটাই কিন্তু আসল, যেটা কখনো কোনো 50 মিনিট, 50 ঘন্টা, 50 দিন, 50 বছর পোড়াতে পারবে না। একদম সেইটা আমার মনে হয় আমি এটা ঠিক করি যে, বা আমার বড় হওয়ার মধ্যেও এইটা একটা কোথাও একটা আমার বিশ্বাস আছে, ছিল, থাকবে, যে হয়তো আমাদের এই সময়কালটার মধ্যে যা করা হলো, আমরা যতদিন আছি এখানে, সেইটার বাইরে যে এক্সিস্টেন্সটা আমাদের, সেইটা আরও একটা লার্জ এক্সিস্টেন্স হতে পারে আমাদের। যেটা আমার মনে হয় যে অনেক মানুষ যারা খুব টাকা করেছেন, প্রচুর ভীষণ ভালো আছেন, বিশেষ করে আমরা যে ধরনের মানুষজনকে ভারতের রাজনীতিতে দেখতে পাই, তাদের অনেকেরই আর থাকবে না, মানে দে ওয়ন্ট লিভ বিহাইন্ড আ গুড লেগেসি অর আ হিস্ট্রি। আজকে তাদের অনেক যশ আছে, নাম আছে, খ্যাতি আছে, গাড়ি আছে, বাউন্সার আছে, যেদিন উনি থাকবেন না, তারা থাকবেন না যেদিন, কোনোদিন কিন্তু মানুষ ভালো কথা বলবেন না। মানে ধরুন একটা ফেজ অফ টাইম উই আর লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল, যখন টিচার্স
হু ডিজার্ভ দ্য জব, তাদেরকে 1000 দিনের ওপর রাস্তায় বসতে হয় জাস্ট টু গেট হোয়াট দে মানে হোয়াট ইজ রাইটফুলি দেয়ার্স। এটা যখন একজন ইতিহাসের ছাত্র আমার ভাই বা বোন পড়বে, ওরা কখনো এটা ভালোভাবে পড়বে না, কারণ এটা কোনোভাবেই যেভাবেই তুমি লেখো না কেন এই হিস্ট্রিটা তুমি ভালো করে লিখতে পারবে না। আমার সেইটা একটা মনে হয়েছিল যে এই দেহটা পড়তে হয়তো 50 মিনিট লাগছে, বাট ইতিহাসটা যদি আমি ঠিক ইতিহাস রেখে যেতে পারি, সেই ইতিহাসটা কোনোদিন পড়বে না। এবং ধরো দ্য ওয়ে পিপল স্টিল ফন্ডলি টক অ্যাবাউট মাই গ্র্যান্ডমাদার অর মাই গ্র্যান্ডফাদার বা চন্দন কাকায়ের মা, এনাদের ব্যাপারে এখনও যেভাবে কথা বলেন, সেখানে এটা হয়তো বলেন যে বাবা ভীষণ মেজাজ ছিল, কিন্তু মানুষটা যেরকম ছিল বলে একটা ধরো ইনসিডেন্ট বললো যেটা না আজকের দিনে কল্পনাই করা যায় না। আমাদের যে বাড়িটা, মানে ওই শস্যনয় বলছিলাম, ইটস ওয়ান অফ দ্য ফার্স্ট হাউসেস ওখানে যেটা বানানো হয়েছিল, জঙ্গল ছিল। বন্যার সময় আশেপাশের যাদের যাদের বাড়ি, ধরো মাটির বাড়ি বা তখনও পোক্ত ছাদ হয়নি, সকলে এসে আমাদের বাড়িতে থাকতো। এবং এত বছর পরেও, আম্মা চলে যাওয়ারও 7 বছর হয়ে গেছে, এখনও বলেন যে আমরা এখানে এসে, ওনার নাম ছিল অনিমা মুখার্জি, অনিমাদি আমাদেরকে রাখতেন, দিনের পর দিন আমরা এই বাড়িতে থেকেছি, রান্না করেছি, খেয়েছি। এই যে ধরনের গল্প আজকের দিনে পরিকল্পনাই করতে পারি না। মানে আজকের দিনে অ্যাকচুয়ালি এটা যদি কেউ করে, দিল মেক আ রিল আউট অফ ইট, যে দেখো বস আমি এটা করলাম, আমি কত বড় ফিলান্থ্রপিস্ট। একদম একদম। এইগুলোর জন্য আমার মনে হয়েছিল যে the kind of values she has passed on directly or indirectly, mostly indirectly আর কি, মানে ওই যে বললাম না মাঝে মাঝে প্রমাণ বাক্য বলতে, ওগুলো পরে ভাবলে আসলে খুবই মজাও লাগে এবং মনে হয় খুব ঠিক কথাও বলেছিলেন। সেইটা একটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় যেরকম একটা পজেসিভনেস ওনার ছিল আমার প্রতি, দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাজ লিঙ্গার্ড অন। কারণ আমার এখনও মনে হয়, আমি ধরো কোনো কাজ যদি করি, কোনো কাজ রিলিজ করছে, আমি কিছু বানিয়েছি, আই সামহাউ স্পিক টু, মানে ধরো যদি আম্মা থাকতো, আমি যেভাবে বলতাম আমি এখনও সেভাবে বলি যে আম্মা এটা বেরোলো, তুমি দেখো। তার একটা আরও বড় কারণ হচ্ছে যে আম্মার যখন চলে যাবে উনি নিজেও বুঝতে পারছেন যখন, তখন আমাকে বলতেন যে ও কোথাও যাওয়া তুই এরকম, মানে যেরকম হয় আর কি সিনেমায় দেখে আমরা অভ্যস্ত, যে আকাশের দিকে তাকালে দেখবি আমি সব শুনতে পাচ্ছি। তো আমার প্রথম ছবি যখন বাম্পার আমি বানাই, বাম্পারে একটা হোল নাইট শ্যুট ছিল, ওই রাশটা নিয়ে, হার্ড ড্রাইভটা নিয়ে আমি বাড়ি এসেছিলাম। আম্মা দরজা খোলা, আমার খুব সকালে উঠে যেতাম, 6টা নাগাদ বাড়ি এসেছি। আম্মাকে বললাম যে আমি শ্যুট করে নিয়ে এসেছি, রাশটা দেখাচ্ছি তোমাকে, বলে হার্ড ড্রাইভ থেকে পুরোটা কম্পিউটারে কপি হলো, বসে বসে সকালবেলা দুজনে চা খেতে খেতে রাশটা দেখছিলাম। বাট ওয়েন আই কমপ্লিটেড দ্য ফিল্ম, শি ওয়াজ দেয়ার নো মোর। কিন্তু মাই ফিল্ম ইজ অলওয়েজ ডেডিকেটেড টু হার, অ্যান্ড almost everything I will make would be dedicated to her, because she always knew that I had this kind of a ক্রিয়েটিভ জিল, এবং উনি সবসময় এটাকে প্রশ্রয় দিতেন এবং ভালোবাসতেন এটাকে, এবং সবসময় বলতেন যে যা কাজ করবি আমি তো সবসময় দেখবো আর কি। তো আমার এখনও মনে হয় যে আমি যাই কাজ করি আম্মা হয়তো দেখছেন এবং হয়তো দেখবেন। একদমই একদমই। অ্যান্ড ওটাই, মানে কেউ চলে গেলে তখন বোঝা যায়, এবং মানে ওটার পর থেকে এখন সব কিছুই আমি খুব, মানে যে কোনোটাই লাস্ট করবে না, ওই যে একটা ব্যাপার থাকে না, ওটা সেট করে গেছে। তো এবার আমি তোমার জার্নিটায় ঢোকার আগে আমি শুধু, তোমার দুটো খুব পছন্দের লোক আছে, আমি ওই দুটো শুধু নাম নিচ্ছি, তারপর ইউ টেক ওভার। চন্দন সেন, শাহরুখ খান, টেক ওভার। চন্দন কাইকে নিয়ে বললি যে মানে অভিনয়ে এবং বা ধরো থিয়েটার, নাটক বা সব কিছুরই একজন শিক্ষাগুরু, সেই জায়গা থেকে চন্দন কাকাই তো আমার গুরু অবশ্যই। আমার বাবারও তাই আর কি, আমাদের দুজনেরই রমাপ্রসাদ বণিক এবং তারপর চন্দন সেন। তো সেই জায়গা থেকে হি ইজ অ্যান এক্সেলেন্ট ট্রেনার, অ্যান এক্সেলেন্ট টিচার, বলাই বাহুল্য, সেটা অনেকেই জানেন। অনবদ্য একজন লেখক, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, এগুলো তো সকলেই জানেন। অত্যন্ত ইমোশনাল একজন মানুষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিগার আমার কাছে। সেটার একটা বড় কারণ হচ্ছে যে হি ইজ আ ফাদার ফিগার টু মি। আমার বাবা বাদে আমার মেজো মেশো আর কি, আর চন্দন কাকাই, এই দুজনকে আমি মনে করি যে আমার ফাদার ফিগার, মানে একেবারে আমার বাবা স্থানীয় আর কি, পিতৃস্থানীয় আর কি। এবং তাদের কাছেও আমি সন্তান সম আর কি, আই এম লাইক দেয়ার ওন সান আর কি। সেইটার একটা বড় কারণ হচ্ছে যে আমার ওভারঅল, মানে আমি বলছি ধরো একটা ফর্মাল ট্রেনিং পাওয়া, একজনকে গুরু মনে করা, সেটার বাইরে গিয়েও ইনফর্মালি বা সারাউন্ডিং হোয়াট এভার ইউ আর ডুইং, সেটার আশেপাশে কি বই পড়বো, কি সিনেমা দেখবো, কি পড়াশুনো করব,
কি গান শুনবো, কোথায় বেড়াতে যাব, এই সমস্তটার মধ্যেই চন্দন কাকাইয়ের একটা কন্ট্রিবিউশন আছে আমার কাছে। এবং আমার যাদবপুরে কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়াশুনো করা ইত্যাদি ইত্যাদি এই সমস্তটার মধ্যেই চন্দন কাকাইয়ের একটা পুশ আছে। পরবর্তী ক্ষেত্রে কি করব সেটার ক্ষেত্রেও একটা পুশ আছে। যেমন ধরো একটা খুব ইম্পর্টেন্ট পুশ আমার মনে হয়, যেটা which may not seem like a push but I think is a very important conversation I have had with him, is that higher studies. আমার অনেক দিনই মনে হতো যে কোথায় গিয়ে পড়াশুনো করব, কি করব। তখন চন্দন কাকাই, এবার এটা না ওভার কনফিডেন্স দিয়ে নয়, বাট ইট কামস ফ্রম হিম, ইট মিনস আ মেন্ট আ লট টু মি। আমাকে বলেছিল যে তুই এখন একটা ফিল্ম স্কুলে গিয়ে বা একটা থিয়েটার স্কুলে গিয়ে অবশ্যই তোর এক্সপিরিয়েন্স হবে, তুই অনেক কিছু শিখবি, কিন্তু তুই 3-4টে ক্লাস পর বুঝতে পারবি যে তুই পুরোটাই জানিস। বলে তোর অলরেডি যেটা 5-6 বছর বয়স থেকে তুই যেটা শিখছিস সেটা আবার লক্ষ লক্ষ টাকা দিয়ে তুই একটা অন্য কোথাও গিয়ে একটা সিলেবাসের মধ্যে সেটা পড়বি একদম। এবার আমার প্রথমে মারাত্মক ওভার স্টেটমেন্ট, না আমি সব শিখে গেছি, আমি সব জানি। তারপরে আবার বিভিন্ন কনভারসেশনে যেটা উঠে এসছে, চন্দন কাকাই বলছে যে তুই ইউ অলরেডি নো দ্য প্র্যাকটিক্যাল সাইড অফ ইট অ্যান্ড ইউ হ্যাভ বিন ইন ইট ফর আ ভেরি লং টাইম, why now theorize it suddenly? Do you want to be a theorist? Then theorize it. কিন্তু যদি থিওরাইজ না করতে হয় তাহলে এখন পড়ার কোনো দরকার নেই, বরং যে কাজ করে যাচ্ছি সেইটা কন্টিনিউ করে যা। এবং যে কারণে আমার পড়াশোনাটা কিন্তু ফিল্ম ওরিয়েন্টেড নয়, আমার কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়াশোনা সম্পূর্ণ অন্য দিক নিয়ে পড়াশোনা। এবং এই যে কনফিডেন্সটা আমার মধ্যে দেওয়া, এই যে ধরো আমি অনেক সময় কথা বলি, অনেকে বলেন যে আর এখানে কি করবি, বাইরে চলে যা। চন্দনকাই একদম উল্টোটা বলেছে, বলে বাইরে গিয়ে কী করবি, এখানে থাক, তোর তো কাজ যেটা করছিস তো এখানে করছিস তুই, ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অনেকগুলো। সো দিস কাইন্ড অফ ইম্পর্টেন্ট কনভারসেশনস একদম ফ্রেন্ড ফিলোসফার গাইডের মতো, এবং সমস্ত রকম বড় হলে যে ধরনের দুষ্টুমি নষ্টামি যেগুলো মানে পিতৃস্থানীয়রা অ্যালাও করেন আর কি, সেই ধরন অবধি একদম চন্দন কাকাই অ্যালাও করেছে এবং নিয়ে গেছে সেই অবধি। এবং আমার যেটা আরও ভাল লাগে সেটা হচ্ছে আমাদের দুজনের একটা একসঙ্গে ক্রিয়েট করার একটা ইচ্ছে আছে, বলতে পারো একটা প্ল্যান আছে। আমরা রিসেন্টলি একটি শর্ট ফিল্ম শ্যুটও করেছি মোহিত চট্টোপাধ্যায়ের একটা নাটক নিয়ে, এবং সেটাকে একদম ফিল্মের মতো করে একটা শর্ট ফিল্ম বানিয়ে, সো উই আর অলসো ট্রাইং আউট আ লট অফ ডিফারেন্ট থিংস। চন্দন কাকায় এই বয়সেও আমার মতোই, বয়সের যে কারুর মতোই এক্সপেরিমেন্টেশন করার খিদে, এবং সেটা করেই যাচ্ছেন। এবং লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, যেটা আমি চন্দন কাকাই সম্বন্ধে বলতে হয় ইজ, মানে এই সমস্ত কিছু বাদ দিয়ে, আমি ওনার ছাত্র সন্তান সময় এগুলো বাদ দিয়ে, অ্যাজ আ ভিউয়ার অর অ্যাজ অ্যান আর্টিসান অর অ্যাজ আ কো অ্যাক্টর, আমার যেটা মনে হয় যে হেভিলি আন্ডার ইউজড, আন্ডার এস্টিমেটেড অ্যান্ড রংলি আন্ডারস্টুড একজন মানুষ। এখন তাও ধরো মানিকবাবুর মেঘের সূত্রে অনেকে দেখেছেন, অনেকে প্রশংসা করছেন ইত্যাদি ইত্যাদি। তবে আমার যেটা মনে হয়, যেটা আমি আগে লিখেওছি, আমি বহু জায়গায় লিখেছি, আর্টিকেলেও লিখেছি, যে আমাদের ভারতবর্ষে বা বাংলাতে পশ্চামাস কালচারটা যত প্রেভেলেন্ট আর কি, যে মানুষ মরে গেলে তার সম্বন্ধে সব ভালো ভালো কথা, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কিছুতেই ভালো কথা বলবো না, ও মরে গেলে ভীষণ কি ভালো লোক ছিল, এটা বলাটা। আমার বক্তব্য হচ্ছে একজন শিল্পী যখন বেঁচে আছেন, কাজ করছেন, গো অ্যান্ড সাপোর্ট দেম, দেন তখন আপনি সাপোর্ট করুন। তুমি চলে আর দেখতে পাবো না, আপনি বেঁচে থাকার অবস্থা তো দেখতেন না, এইটা আমার ভীষণ গা জ্বলে। মানিকবাবুর মেঘের সময় আমার ওইটা একটা আমি দেখেছিলাম যে দিস ইজ দ্য টাইম আই উইল হ্যামার ইট ইভেন মোর, যে আপনার মানিকবাবুর মেঘ, চন্দন সেন কি অভিনেতা, ইত্যাদি ইত্যাদি, ওনার চোখ, আরে ওনার চোখ আমরা মাসে এরকমই ছিল, এরকমই আছে। আমরা মাঝে মধ্যেই একাডেমি, গিরিশ মঞ্চ, মধুসূদনের শো করি, ওনার চোখ যদি আপনার এতই দেখতে ভালো লাগে তা আপনি শুধু মানিকবাবুর মেঘ দেখে থেমে যাবেন না, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য কনভারসেশন দেয়ার। এরকম আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে আমরা একটা ছবি, দুটো ছবিতে এত প্রশংসা করলাম, তারপর উই অ্যাজ অডিয়েন্স মেম্বার্স ডু নট কিপ আপ উইথ ইট। আমরা বারবার রিপিট করি না তাদের ভালো ভালো কাজগুলো। সত্যমদাকে বল্লভপুরের রূপকথা দেখার পর কেন সত্যমদার থিয়েট্রিক্যাল পারফরমেন্স হিপোক্রেসির নাটকে দেখতে যাব না, যেতেই হবে। এই সাপোর্টটা যদি কনস্ট্যান্টলি না করা যায় তাহলে আমার মনে হয় সবসময় এটা ভুল হতে থাকে। এবং চন্দন কাকার ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা অ্যাজ অ্যান অ্যাক্টরও হয়েছে, অ্যাজ আ
থিয়েটার ডিরেক্টরও হয়েছে। Director. আমার মনে হয়েছে যে অনেক সময় আমার মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন একেবারেই, যে বাংলা থিয়েটারের পরিসরে যাদেরকে বড় থিয়েটার ডিরেক্টর মনে করা হয়, চন্দন কাইকে কখনোই সেই লিগে ফেলা হয় না। অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ ভেরি কনসিয়াস পলিটিক্যাল স্ট্যান্ড টু নট টেক হিজ নেম উইথ 5 আদার নেমস আর কি। এটা আমি বহু জায়গায় দেখেছি হতে। এটা আমার মনে হয় যে এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে যে কারণে ওনার নামটা নেওয়া হয় না। কেউ কেউ চন্দন গাইকে খুব একটা ডিরেক্টর হিসেবে মনেও করে না, থিয়েটার ডিরেক্টর হিসেবে। অ্যান্ড আই লাভ হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট, যে আই ডোন্ট গিভ আ শিট। এবং সেইটা একটা ইজ ওয়ান বিগ লার্নিং পয়েন্ট, বিকজ আমাদের দল নাট্যআনন, উই ডোন্ট গেট গ্রান্টস, আমরা কোনো গ্রান্ট পাই না, আমাদের একেবারে টিকিট বিক্রির টাকায় আর কল শোয়ের টাকায় চলে। আমরা ওই জন্য নিজেদের মতো একটা মডেল বানিয়ে নিতে পেরেছি যে কেউ আমাদেরকে পৌঁছে না, আমরা কাউকে পুঁছি না, আমরা আমাদের মতো ভাই শর্ট করে নিচ্ছি, আমরা তোমাদেরটায় যাবো না, তোমরাও আমাদেরটায় এসো না। মানে ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নাটকের বিষয়বস্তু সিলেক্ট করে দিয়ে দেওয়া হচ্ছে, আমি বলছি কেন, আমাদেরকে এমনিও টাকা দাও না, অমনিও দাও না, আমরা কোনোটাতেই নেই বস। তো দ্যাটস অ্যাবাউট চন্দন কাইকে নিয়ে বলতে শুরু করলে কাট ইট শর্ট। আর শাহরুখ খানকে নিয়ে দেখো, আমি শাহরুখ খানের বিভৎস ফ্যান। আমি একদম ওই নবীনায় জওয়ান দেখা অডিয়েন্স, চিৎকার চেঁচামেচি। আমি বিশ্বকর্মা পুজোর দিন জওয়ান দেখতে গেছিলাম আর বিভৎস চিৎকার করেছি আর কি। আর উল্টো পাল্টা কথা বলেছি, ধরো বিজয় সেতুপতিকে যখন মারছে, আমি এরকম ভর্তি অডিয়েন্স, আমি বলছি এরকম আরেকটা সাদা দাড়িওয়ালা লোক আমাদের দেশেও আছে, তাকেও কি শাহরুখ খান মারছে, এইসব নানা রকম উল্টো পাল্টা কথা বলছি। তারপরে ওই যখন ওই আঙুল ওই use this finger for this power, আমি বলছি ভোটের সময় মনে রাখবেন এটা, এই সমস্ত করে চিৎকার চেঁচামেচি করেছি। আমি ভীষণ রকম শাহরুখ খান ফ্যান, যেটা আমি মানে আই উড লাইক টু কনভে আর কি, যে কেন এইটা, তার কারণ আমি যতবার দেখি লোকটাকে, আই এম ইন অ্যাবসলিউট নট বিকজ অফ হিজ, দেখো এটা সবাই জানে যে হি ইজ ভেরি ক্যারিজম্যাটিক, হি ইজ দ্য কিং, হি ইজ দ্য কিং অফ রোম্যান্স, হি ইজ দিস দ্যাট, অভিনেতা, সেলিব্রিটি, মানুষ, স্টলওয়ার্ড মানুষ, এগুলো নিয়ে কোনো সন্দেহই নেই। যেটা আমাকে প্রতিবার ভীষণ ইন্সপায়ার করে, অ্যান্ড আই এম অলওয়েজ ইন অ, ইজ দ্যাট যে হাউ হি মেড ইট ওয়্যার হি মেড ইট। অ্যান্ড ইট ইজ সো ট্রু ওয়েন হি সেড দ্যাট আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স, বিকজ আমি মানে মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখি, ওই চায়নায় একটা এয়ারপোর্টে শাহরুখ খান নামবে বলে ভর্তি চাইনিজ মহিলারা শাহরুখ খানের মানে ছবিওয়ালা জামা পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন। এটা না বস মানে কোনোভাবেই সম্ভব নয় যদি না সত্যি দে আর আ স্টার। দ্য পিনাকল অফ সাকসেস দ্যাট হি হ্যাজ রিচড, এইটার মধ্যে শুধুমাত্র কিসমত, এটা ছবি লেগে গেছে, ও হয়ে গেছে, ওরকম একটা কিউট লুক ছিল, তারপর এটা হয়েছে ওটা হচ্ছে, এইগুলো না নয়। আমি বারবার ওই জন্য ওনার ইন্টারভিউ বারবার দেখি, যে কোনো ওনার সিনেমার মেকিং বারবার দেখি, আমি জিরোর মেকিংটা স্পেশালি বারবার দেখি, যে আফটার গেটিং এভরিথিং দ্যাট ওয়ান পার্সন কুড উইশ ফর, একটা শট 6 বার দিতে হচ্ছে একটা লোককে, সে লোকটা কিন্তু সুপারস্টার, সেম শটটা 6 বার দিচ্ছে, কারণ জিরোর ভিএফএক্সটা ডিমান্ড করেছে, কোনো বিরক্তি নেই লোকটার সেটার মধ্যে, এবং সেটা বারবার করে যাচ্ছে। এবং আই হ্যাভ হার্ড ইন্টারভিউজ ওয়ার পিপল টক অ্যাবাউট হিম, এবং বলছেন যে লোকটার মানে মাথা, এই ঘাড়ের এইখান থেকে নিচ অবধি সব মাসেল ভাঙা, সেটা নিয়েও এটা করে যাচ্ছে। এইটা আমি না বারবার, আমি যেটা চেষ্টা করি অ্যাজ আ ইয়াং অ্যাক্টর অ্যান্ড অ্যান অ্যাক্টর অর আ পার্সন হু ইজ ট্রাইং টু ওয়ার্ক ইন দিস কারেন্ট সিনারিও এনভায়রনমেন্ট, যাই বলো না কেন, আমি যেটা ফিগার আউট করার চেষ্টা করি যে আমরা খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ছি, উই আর লুজিং পেশেন্স, আমরা বুঝতে পারছি না কি করবো। 20s ইজ দ্য টাইম টু হাসেল, আই নো, কিন্তু এই হাসেলের টাইমটাতে সব কিছু ঠিক রাখতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ ইট দ্যাট হি স্টিল থিংস? আমি সবসময় এটা ভাবি যে দ্যাট গাই ফ্রম দিল্লি টু দিস ম্যান হু রুলস দ্য ওয়ার্ল্ড আর কি, সেইটা আমাকে সবসময় ইন্সপায়ার করে। আর আমি দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ, মানে ওই বিহাইন্ড দ্য সিনসে গিয়ে আমি আসলে দেখতে চাই যে কি চলছে এই লোকটার মাথায়, বিকজ দিস ইজ সামথিং ইউনিক। এটা না আসলে অনেক লোককে আমি দেখেছি উল্টোপাল্টা নানা রকম বলে আর কি, বা খুব জেনারেলাইজ করে দেয়, আরে ভাই ও কপাল থাকতে, এগুলো না শুধু কপাল, শুধু পরিশ্রম, শুধু কপাল, শুধু ওটা লেগে গেল, এই জিরো লাগলো না কিন্তু জওয়ান লেগে গেছে, এইগুলো নয়। মানে ইট ইজ ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ ফাউন্ডেশন। দিনের পর দিন ওই রাস্তাটার ওপর পিচটা না করার হলে এখন এত স্মুথ হতো না এই রাস্তাটা। একদম। এবার যদি আমি ঋতব্রত মুখার্জির জার্নিটাকে এক্সপ্লোর করি, তাহলে প্রথমে কাহানির মতো একটা সিনেমা দিয়ে শুরু হয়। প্রথমত হচ্ছে ওরা হচ্ছে ইট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভিজ অফ অল টাইম।
দুর্ধর্ষ একটা সিনেমা। তো সেইখান থেকে কাহানিটা কারোর যদি ডেবিউ ফিল্ম হয়, সেটা কত 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 বয়স ছিল তখন? 10, আমি যখন 10 শুট করেছিলাম 10 বছর 10 বয়স বছর। ছিল, হ্যাঁ। তো 10 বছরে ওরকম একটা মুভি, ওরকম একটা এক্সপোজার। এবার 4 বছর বয়স থেকেই তুমি 4-5 অ্যাক্টিং বছর বয়স মোটামুটি থেকে, হ্যাঁ। শুরু করে দিয়েছিলে। তো ওই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? ওটা ওই রকমই যে বুঝে উঠতে পারিনি আর কি, হ্যাঁ। মানে অনেক পরে এখনো মনে হয় আর কি মাঝে মাঝে যে বাবা, মানে আই ওয়াজ পার্ট অফ সামথিং সো বিগ, সো গ্রেট। এবং আমার, তুমি যেটা বললে, আই উড অ্যাগ্রি, মানে আমার মানে আমার ভীষণ প্রিয় একটি ছবি। এবং আমার মনে হয় যে ওই সময় দাঁড়িয়ে ওরকম একটা থ্রিলার লেখা, কনসিভ করা, এক্সিকিউট করা, মানে অ্যাকচুয়াল দুর্গাপুজোয় শ্যুট করে পুরো ব্যাপারটা কালমিনেট করা, মানে সত্যি আমি, মানে আমি জানি না, আমি মানে মাইন্ড বেন্ডিং থ্রিলারের মধ্যে আমি কাহানি দেখে একদম ছিটকে গেছিলাম, সত্যি কথা বলতে। সো ওয়েল মেড। সেটা এখন আমি, তখন আসলে আমি রিয়েলাইজ করতে পারি, তখন আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ একটা কিছু করছি, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ লাগছে, বিরাট ব্যাপার, বিদ্যা বালান, সুজয় ঘোষ, সবটাই হচ্ছে। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি ইট ওয়াজ, মানে হ্যাঁ, ইট ওয়াজ হিউজ আর কি। এবং সেটা সত্যি আই হ্যাভ বিন লাকি আমার, মানে যে ওই অডিশনটা ক্র্যাক হয়, বিকজ অডিশন ক্র্যাক হওয়াটাও একটা বড় ব্যাপার। অডিশনটা ক্র্যাক হয় এবং তারপরে কাজটা করতে পারি, এটা আমার সত্যি মনে হয় যে আই ওয়াজ লাকি এনাফ টু হ্যাভ কাহানি অ্যাজ মাই ফার্স্ট ফিল্ম, অ্যাজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। সেটা ভীষণ ভীষণ ভালো লাগে আর কি। দেখো, তোমার বয়সটা কম মানছি, বাট তোমার এক্সপিরিয়েন্সটা প্রায় 20 বছরের। সো সেটা চারটিখানি কথা নয়। তো অনেকেই বয়সের জন্যে আন্ডারমাইন করে, কারণ এটা আমিও ফেস করে এসেছি, কারণ আমি ছোটো থেকেই মানে প্রায় কাজে শুরু করি। তো এজ ইজ অলওয়েজ আ থিং যেটা ইউ উইল বি আন্ডারমাইন্ড, কিন্তু এক্সপিরিয়েন্সে ইউ ক্যানট বি আন্ডারমাইন্ড। তো সেইখানে আমি এই পডকাস্টে চন্দন আঙ্কেলকে ডেকেছি, রনি আঙ্কেলকে ডেকেছি, দেবলীনা দিকে ডেকেছি, সুজয় দাকে ডেকেছি। 30 বছরের ওপরের ওদের এক্সপিরিয়েন্স, এবং সবার একটা অদ্ভুত ভালোবাসা থিয়েটারের প্রতি। তো আমি যেহেতু একদম নন টেকনিক্যাল একজন, সেখান থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে থিয়েটারটা, এক হচ্ছে থিয়েটারে তো কোনো টাকা পয়সা নেই, যেটা বললে যে টাকা দিয়ে করতে হয়, প্যাশনের জায়গায়, নেশার জায়গায়। তো অ্যাজ অ্যান অ্যাক্টর থিয়েটারটা কি ডেভেলপ করে? প্রথমটা আগে বলি যে এক্সপিরিয়েন্সের জায়গাটা, এটা খুব মজার একটা কথা তুললে। এটা আমার বন্ধুরা আমাকে রিসেন্টলি শুরু করেছে খ্যাপানো। সেটা হচ্ছে, আমার বন্ধুরা চিরকালই বলে যে ঋতব্রতর মধ্যে একটা ইনহেরেন্ট কাকু বা জেঠু আছে। এটা যেই আমার সাথে মেশে, আমার বন্ধু বান্ধব, মানে একটু যারা ক্লোজ হয় আমার, তারা ওটা বলে যে ও বাবা, তোর এই আবার জেঠুমি শুরু হলো, বা আবার এই কাকুমি শুরু হলো, কাকুর মতো করিস না তো। আর এটা হচ্ছে বলে যে মায়েদের মতো করিস না। আমি ভীষণ সব কিছু গুছিয়ে রাখি, মানে এটা হলো, তো ও বাবা মায়েদের মতো করিস না তো সারাক্ষণ, এরকম বলে আর কি। আর এটা হচ্ছে জেঠুমিটা নিয়ে, জেঠুমিটা নিয়ে বলে তার কারণ হচ্ছে আমি খুব, মানে ডেভাস্টেটিং স্টেটমেন্ট দিয়ে দিই, এটা হচ্ছে হবে না। ধরো আমি শুনলাম যে এরকম একটা কেউ একটা বলেছে যে এরকম একটা ছবি হবে, এই হবে, ওই হবে। আমি বললাম কারা করছে? এরা। ও আচ্ছা, আর কে আছে? ও এটা কোনোদিন হবে না। ও কেন বললি? আমি বললাম এই কোম্পানির ইতিহাস হচ্ছে এই 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 এই, এরা টাকা দেয় না বা এই করে না, ওই করে না। ভাই তুই ভীষণ ডিমোরালাইজ করে দিলে। বললাম দেখ, বলছে এই যে তোর জেঠুমি শুরু হলো, তোকে বলাই ভুল। এবার পরে একদিন আমরা বন্ধুবান্ধবরা বসে আড্ডা মারতে মারতে আলোচনা করতে করতে যেটা বলছিলাম, যে আমার বা ঋদ্ধির দুজনেরই এটা হয়েছে, আমরা কখনো একসাথে আড্ডা মারতে বসলে এরকমই জেঠুমার্কা একটা আলোচনা হয় যে হ্যাঁ রে কী হচ্ছে, কী বুঝলি, এটা কী হচ্ছে, কী মনে হচ্ছে রে তোর, হ্যাঁ ওরকম একটা আলোচনা, যে ভাই কী বুঝছিস বলতো, আচ্ছা না এইটা এরকম। এবার এইটা আমরা, মানে পরে আমি অন্যান্য বন্ধুবান্ধবের সাথে আমার বসে রিয়েলাইজ করলাম যে ওর, মানে সেটা আমাকে আমার একটা বন্ধুই বলল যে তোর যেটা গণ্ডগোল হয়েছে যে তোর বয়সটা 25, কিন্তু তোর কাজের অভিজ্ঞতাটা 15 বছরের। এবার সেটা যতদিনে একজনের হয়, ধরো ইফ সামওয়ান স্টার্টস আউট অ্যাট 30, একদম, তাহলে বাই দ্য টাইম তার 45 তার 15 বছর এক্সপিরিয়েন্স আছে। একদম। এবার আমার গন্ডগোলটা হয়ে গেছে, আমার 30টা আগেই শুরু হয়ে গেছে, মানে ধরো 10 বছর বয়স থেকে যদি শুরু হয়, তাহলে অলরেডি আমার 15 বছর হয়ে গেছে। এবং আমার এইবার একটা অভিজ্ঞতার জায়গা থেকে, একটা এক্সপেকটেশনের জায়গা থেকে, পেশেন্সের জায়গা থেকে একটা ওই জগাখিচুড়ি হয়ে গেছে, যেই জায়গা থেকে আমার কথাগুলো ওরকম হয়ে গেছে, কিন্তু আমার বয়সটা সেটা নয় আর কি। তো সেইটা আমাকে আমার বন্ধুরা বলার পর আমি রিয়েলাইজ করলাম হ্যাঁ ঠিক বলেছে, একদম এটাই কারেক্ট অ্যানালিসিস।
এবং এই সময়টায় বরং আমাকে আরও বেশি পেশেন্ট হতে হবে এবং আরও বেশি হাংরি হতে হবে যে আই হ্যাভ টু স্টার্ট অ্যাক্টিং মাই এজ রাইট নাও। মানে 15 বছর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা থাক, ওটা আরেকটা অন্য জিনিস, ভালো আছে থাকলে কাজে লাগবে। কিন্তু এইটা 25টাকে 25-এর মতো করেই ডিল করতে হবে। এইটা আমার একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন, যেটা আমি বন্ধু বান্ধব থেকে এখানে আমারও এটা বলার যে এটা আমিও ফেস করেছিলাম, যেহেতু আমার কাজের এক্সপিরিয়েন্সটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আমি যখন ইনিশিয়ালি বন্ধুদের সাথে কথা বলতাম, ওই জ্ঞান দেওয়ার মতো করে হয়ে যেত। করে আমি দেখলাম যে এক হচ্ছে এটা পারসিভ করছে না, কারণ ওয়েভলেন্থটা ম্যাচ করছে না। তারপর এখন আমি যেটা করেছি হচ্ছে যে আমি এখন চুপ থাকি, যে আমি কিছু বলবো না, বললেই জিনিসটা জ্ঞান দেওয়া হয়ে যাবে। আমি চুপ করে সব কথা বলছে, অন্যরা জ্ঞান দিচ্ছে, আমি শুনছি, কোনো কিন্তু আমার বন্ধু বান্ধবরা ধরো আমার জ্ঞান শুনতে ভালোবাসেও কিছুটা, তার কারণ হচ্ছে আমি ভীষণ মানে আমার এখন অবধি আমি যা প্রেডিক্ট করেছি অ্যাবাউট মাই ফ্রেন্ডস রিলেশনশিপস, অ্যাবাউট হু ইজ টার্নিং আউট টু বি হোয়াট, কবে ওর আসল রং দেখাবে, এগুলো সব মিলে গেছে মোটামুটি। সেটার একটা বড় কারণ আমি মানে ওই থিয়েটারের প্রশ্নটা বললে ওটাতে আসছি, তার আগে আমি জাস্ট ছোট্ট করে বলি যে সেটার একটা বড় কারণ হচ্ছে আমাদের অভিনেতাদের বেসিক ট্রেনিংটা বা ম্যাক্সিমাম ট্রেনিংটাই ইজ মানে ওরিয়েন্টেড অ্যারাউন্ড বিহেভিয়ার, পিপলস বিহেভিয়ার, হাউ দে রিয়্যাক্ট, হাউ দে ডোন্ট রিয়্যাক্ট, হোয়াট সাইলেন্স মিনস, কখন চোখ কীভাবে তাকাচ্ছে। এবার এটা না একটা ধরনের বুঝতে শিখেছি সেইটা করতে করতে, যে কে কীভাবে কাজ করলে কি বোঝাতে চাইছে আর কি। তো সেইটা থেকে বুঝতে পারি। এবার আমার বন্ধুরা বলে আরে বাস তোর ইনটিউশন হেভি লেগে গেছে। আমি ইনটিউশন নয় কোনো, এটা মানে সিম্পল বিহেভিয়ার দেখে আমার এটা মনে হয়েছে। এবার সবাই তো ভালো অ্যাক্টর নয়, কেউ সত্যিই ভালো হাইড করতে পারে অনেক কিছু, কেউ পারে না, মানে তার অনেক টেল থাকে, বলতে পারি যে এটা এরম করছে। এবার সেটা মূলত আমার কাছে ক্রিয়েটিভ ফডার, আমি ওটা টুকে নিয়ে অন্য কোনো চরিত্রে চালিয়ে দেবো আর কি। আমি রিসেন্টলি একটা লোকের সঙ্গে দেখা হলো, তিনি খুব এইটা করেন, মানে সব কথা যেটা মানে আমি এটা ভাবছি বলে বলে তাকেই থাকে, সে ওয়েট করে যে তুমি রিয়্যাক্ট করবে, ততক্ষণ চোখটা ওর দিকেই থাকবে। এইসব নানা রকম অবজার্ভ করি। এবার তো আমার বন্ধুরা এইটা জ্ঞান শুনতে খুব ঠিকঠাক লাগে। কিন্তু আরেকটা যে তুমি কাজের ক্ষেত্রে বললে, কাজের ক্ষেত্রে সামহাউ এইটা আমার কখনো হয়নি। কাজের ক্ষেত্রে অ্যাটলিস্ট পশ্চিমবাংলায় আমরা যেখানে কাজ করি, বা আমি যে সেটে কাজ করেছি, সেই রেসপেক্টটা আই হ্যাভ অলওয়েজ গট ফ্রম মাই ডিরেক্টরস, ফ্রম মাই কো অ্যাক্টার্স, ফ্রম মাই টিমমেটস, টেকনিশিয়ানস। এবার ব্যাপারটা হচ্ছে তার একটা বড় কারণ যে এরা আমাদেরকে এত ছোটো থেকে দেখছে। একদম। এবার এরা জানে আমরা অনেকদিন কাজ করছি, বা আমি অনেকদিন কাজ করছি, ম্যাক্সিমাম লোক চেনা, ফ্যামিলির মতো হয়ে গেছে, সারা বছর এদের সাথে কাজ করি। আর যারা কাজ করছে তারা ওই রেসপেক্টটা দেয়। আরেকটা হচ্ছে যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি, ধরো রিসেন্টলি আমি সায়ন্তন ঘোষালের সাথে একটা শ্যুট করছিলাম। সায়ন্তনদার সাথে আমি এর আগেও একটা কাজ করেছি, একটা ছবি করেছি, এটা আমরা একটা অ্যাড শ্যুট করছিলাম। সায়ন্তনদার টিম হচ্ছে আরে রিতোকে দেখিয়ে দে, ও ঠিক করে নেবে, মানে ওরা বলছে আরে ভাই করে, আরে এই রিতো করে নে তো, ওকে ও 5 মিনিটে তুলে নেবে, ওকে দেখিয়ে দে। এইটা একটা আছে ওদের আর কি, যে ও জানে ও করে নেবে, ওকে নিয়ে খুব একটা চাপ নেই। এইটা আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সের দামটা, এই ট্রাস্টটা কোথাও একটা আছে। সেটা আমার থিয়েটারের জায়গাতেও আছে, সেটা আমার ফিল্ম বা অন্যান্য কাজের জায়গাতেও আছে, অডিওর জায়গাতেও আছে। সেইটা আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড অনার্ড দ্যাট পিপল ট্রিট ইট লাইক দ্যাট। থিয়েটারের প্রশ্নটায় আসি, এইটা না সত্যিই খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার, তুমি জিজ্ঞেস করলে যে কেন করে। আর পশ্চিমবাংলায় যেভাবে করে, এটা কিন্তু আমি তোমায় অনেস্টলি বলছি খুব কম জায়গায়, হয়তো কিছুটা সাউথে, তামিলনাড়ু, পন্ডিচেরি, যেখানে আদিশক্তি ল্যাবরেটরি ফর থিয়েটার আছে, সেই রকম জায়গায়, প্রসন্না যেখানে কাজ করেন ব্যাঙ্গালোর, কর্ণাটকায়, ওইখানে, কিছুটা কেরালাতে, এর বাইরে কিছুটা বিহারে, কিছুটা আমি রিসেন্টলি দেখলাম কাশ্মীরে। কিন্তু এই সবকটার যদি আমি বলি এদের জায়েন্ট রূপটা, এটা কিন্তু পশ্চিমবাংলায় আছে। এটা কেউ ফিগার আউট করতে পারেনি কেন করে। এখন অনেকে বলতে পারে যে আজকাল সিনেমায় যাবে বলে বা সিরিজে যাবে বলে এটা দেখছে থিয়েটারটা একটা ভালো স্টেপিং স্টোন, এটা চিরকালই লোকে দেখতো। কিন্তু দ্যাট ইজ অলসো নট রিজন এনাফ। মানে আমি বলছি এরকম লোক আমাদের পশ্চিমবাংলার থিয়েটারে প্রতি 10 জনের মধ্যে 5 জনকে বা 6 জনকে পাওয়া যাবে যারা কোনো দিন সিনেমায় কাজ করতে চান না। না ভাই ওইটা আমার জন্য নয়, আমার এইটাই ঠিক আছে ভাই। তারা চাকরি করেন, তারা উচ্চপদস্থ অফিসার, কর্মচারী, নিজেদের ব্যবসায় আছে, তাদের ওয়েল এস্টাবলিশড ইন দেয়ার লাইফস, জীবনে স্ক্রিনে যেতে চায় না। বলে না ভাই ওটা আমি পারবো না, আমার এই ভাই থিয়েটারে আসি, নাটকে পাঠ করি, নাটকে অসামান্য পাঠ করছে। তুমি যখন বললে যে আচ্ছা আপনি কখনো তুমি স্ক্রিনে কাজ করবে না,
না ওটা আমার ভালো লাগে না, আমার এইটাই ঠিক আছে। এরম লোকও আছে, এরম লোক ভর্তি আছে, আমরা জানি কম। এটা একটা আমার মনে হয় যে এইটা ইজ সামথিং ভেরি আনট্রেসেবল। মানে এটা না শুধু প্যাশন বললেও কম বলা হবে, এটা একটা অদ্ভুত, মানে আমি এরকমও বলতে শুনেছি লোককে, ভাই আমি তো মদ গাঁজার নেশা করি না, আমি সিগারেটও খাই না, আমার কোনো খরচা নেই, আমার যা খরচা ভাই আমার থিয়েটারে। এইরকমও লোক আছে যারা মানে ওই লেভেল অফ নেশার সাথে তুলনা করে, যে আমি কোনো রকম নেশায় নেই ভাই, আমার এই একটাই নেশা, এটা দিস ইজ মাই প্লেজার অ্যান্ড আই উইল ডু হোয়াট এভার ইট টেকস আর কি। এবার এরকমও লোক আছে যারা কোনো দিন স্টেজে ওঠেই না। মানে আমি রিসেন্টলি অন্য থিয়েটারে কাজ করছি, একটি নাটকে, রোমিও জুলিয়েট, অবন্তীদের ডিরেকশনে। রোমিও জুলিয়েটের মানে অন্য থিয়েটারে যিনি সেক্রেটারি, দিলীপ দা, আই মিন অফ দ্যাট পার্সন। আমি না পুরো রিহার্সালটায় দেখলাম, দিলীপ দা পাঠ করেন না কোনো নাটকে, দিলীপ দত্ত, হি ইজ ভেরি ওয়েল নোন ইন আওয়ার থিয়েটার সার্কিট। দিলীপ যেটুক কোনো পাঠ করেন না, প্রতিটা রিহার্সালে এসে জাস্ট চেয়ারে এরকম করে বসে টানা পুরো রিহার্সাল দেখেন, 2-2.5 ঘন্টা আমরা পারফর্ম করছি, জল খাচ্ছি, এই করছি, দিলীপ যেটু বসে থাকেন পুরোটা দেখেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি কথা বলেন, বা ওনার যদি কিছু বলার থাকে উনি বলেন। শোয়ের সময় সমস্ত প্রপস, কস্টিউম, মেকআপ, এটা ওটা সবটা দেখেন। একটা থ্যাঙ্কলেস জব। মানে হয়তো খুব সব শেষে উঠে স্টেজে উঠে আমাদের পরবর্তী অভিনয় অমুক তারিখে আমি নির্দেশকের হাতে মাইকটা দিয়ে দিলাম, বলে দিয়ে দিলেন। এটা না তুমি প্যাশন বলবে কি বলবে, এটা কি, এটা ইউ সামথিং মানে ডিফাইন করতে পারবে না। এবং এটা না কলকাতা বা পশ্চিমবঙ্গ, কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গের বাইরে আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। তাও কলকাতার থিয়েটার দলগুলোর মধ্যে একটা ওই সুবিধাটা আছে যে অপরচুনিটি অনেক বেশি, অনেক বেশি পাবলিক প্ল্যাটফর্মে পারফর্ম করা যায়, অনেক বেশি ফেস্টিভ্যালে ডাক পায়। পশ্চিমবঙ্গে ধরো অন্যান্য তো প্রচুর দল আছে, আমি সাঁইথিয়ায় শো করতে গেছিলাম, ভাবতে পারবে না কি এনার্জি, কি জিল প্রত্যেকের। ওয়ার্ল্ড থিয়েটার ডেতে আমাদের একটা নাটকের শো ছিল, দেশের নামে বলে একটা নাটকের, কি খাটছে ওরা। এবার কেউ কিন্তু স্টেজে এলো না তারপরে, মানে অদ্ভুত, মানে বুঝতেই পারছি না আমি। সো এটা বোঝা যায় না। এটা আর অদ্ভুত জিনিস। আরেকটা দিক আমি যেটা বলবো এই প্যাশন ইত্যাদি এইগুলোর বাইরে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের থিয়েটার অত্যন্ত সাস্টেনেবল একটা মডেলের উপর দাঁড়িয়ে আছে, যেটা বাইরের থেকে লোকজন ধরতেই পারছে না। এটা আমি একদিন পরমদা জিজ্ঞেস করেছিল আমাকে, একদম পুরো অঙ্ক দিয়ে। আমরা ফেলুদা শুটিং করছিলাম, অনেক একটা কী কনভারসেশন থেকে কনভারসেশন শুরু হয়েছে, এই হলে, সিনেমা হলে কেন লোক যাচ্ছে না, এইটা নিয়ে কথা হয়েছে। আমি তখন বলেছি যে থিয়েটারের অবস্থা কী। আমি ধরো লোকে বলেছে কোভিড দায়ী, আমি কোভিডে ওঠার মানে 2020 15ই অক্টোবর হল খুলেছে, থিয়েটার হলস খুলেছে। তারপর 2021 এপ্রিল অবধি আমি অভিনয় করেছি পার শো 700-800 লোক। আমি দেশের নামে একটা নাটক করতে রায়গঞ্জ গেছি, রায়গঞ্জে এমন অবস্থা 596টা সিট আছে, সোল্ড আউট। ওরা প্ল্যান করছে আরেকটা শো করবে, কারণ ইকুয়াল নাম্বার অফ টিকিটস বিক্রি হতে পারে। প্রায় 1100-1200 কাছাকাছি অডিয়েন্স, এবং টিকিটের দাম ধরো 100-200 ওরকম টাকা দাম, তার মানে কতটা প্রফিট ভাবতে পারছো। এবার এটা আমি বলছি না সব দলের হয়, কিন্তু অনেক দলের হয়। যারা 500 টাকার টিকিট করছে, 700 টাকার টিকিট করছে, তাদেরকে বাদ দিয়ে আমি বলছি যারা 100-200 টাকার টিকিট করছে, আমাদের মতোই একটা দল, তারা কিন্তু একটা সাস্টেনেবল মডেল বের করে ফেলেছে। এটা জাস্ট বাইরের লোকেরা বুঝতে পারছে না এখন। বাইরের লোকেরা এখন আচ্ছা হ্যাঁ রে থিয়েটার চলে, লোক আসে দেখে, আমার না মাঝে মাঝে মনে হয় যে তাকে আনি একটু দেখাই, আর আমাদের খাতায় কলমে দেখাই যে খরচা যা হয় তার কত শতাংশ টিকিট আমরা বেশি বিক্রি করতে পারি। কোনো হোর্ডিং নেই, কাগজে বিজ্ঞাপন দেওয়া আমরা বন্ধ করে দিচ্ছি কারণ হিউজ দাম হয়ে গেছে। কোনো হোর্ডিং নেই, কোনো ব্যানার নেই, রাস্তায় পোস্টারিং করি না আমরা কোনো প্রচার করি না, কোনো পেড প্রমোশন করি না, খবরের কাগজে অ্যাড দিই না। 40-50 হাজার টাকার বিক্রি এমনিই হতে পারে। অবশ্যই কন্টেন্ট, তোমার কাজ ভালো হতে হবে। কাজ তুমি ঝুল করছো, 1 টিকিট বিক্রি এসব হবে না। এবার আমি বলছি না, আবারও বলছি, আমি সব দলের ক্ষেত্রে হয় না, কিন্তু যদি বুদ্ধি থাকে, কাজ ভালো হয়, অনেস্টলি করো এবং বুদ্ধি করে করতে পারো কাজটা, তাহলে হবে। এবং এটা যে আমরা ক্র্যাক করে ফেলেছি, আমার মনে হয় ম্যাক্সিমাম থিয়েটারের লোক মিচকে শয়তান, এটা কাউকে বলছে না, কারণ জানি এটা যেই বলে দেবে হুড়মুড় করে, যেরকম সিনেমা একটা সময় হতো না যে একগাদা প্রডিউসার সবাই টাকা দিতে চাইছে, এরকম থিয়েটারে এটা হয়ে যাবে। থিয়েটার নিজের পরিসরে একদম কারেক্ট জায়গায় আছে, আবারও বলছি সবাই নয়, সেটা তাদেরকে অ্যানালাইজ করতে হবে কেন নয়। যেটা আমাদের দলেও যখন মানে কোনোদিন যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, কেন, উই হ্যাভ টু অ্যানালাইজ দ্যাট। সব দর্শক আসে না, দর্শক দেখতে চায় না, দর্শক দেখতে চায়, এটা প্রুভড, দর্শক দেখতে চায়। পশ্চিমবাংলার বিভিন্ন রকমের দর্শক আছে, তার মধ্যে একটা দর্শক শুধুমাত্র কলামন্দির, জিডি বিড়লা সভাঘর ছাড়া যায় না। কিন্তু এছাড়া যারা শুধুমাত্র হিন্দি বলিউড অ্যাক্টররা আসছেন, এই নাম
জিডি বিড়লা সভাঘর, কলা মন্দিরে প্রচুর টাকা টিকিটের দাম ছাড়াও প্রচুর দর্শক আছে আমাদের, প্রচুর। তারা একাডেমি, মিনার্ভা, গিরিশ, মধুসূদন, তপন থিয়েটার সব জায়গায় আসেন যদি তুমি ঠিক করে করতে জানো, ঠিক করে প্রচার করতে জানো। আমি সোশ্যাল মিডিয়া সত্যি কথা বলতে ফেসবুক আর ইনস্টাগ্রামটা এখনও রেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে যে আমার ম্যাক্সিমাম থিয়েটার অডিয়েন্সটাই ওখানে। তারা সব জায়গায় আসেন, তারা দেখেন, টিকিট কেটে দেখেন, ফ্রি লোডার্স নন কেউ, একদম টিকিট কাটেন, টিকিট কেটে দেখেন। এই দর্শকের প্রতি আমার সাংঘাতিক রেসপেক্ট আছে। এবং যে কেন বলছি মিচকে শয়তান, কারণ আই নো পিপল যারা শুধু থিয়েটার করে সংসার চালাচ্ছেন। মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য স্টল ওয়ার্ডস, আমি দীপশঙ্কর হালদার, গৌতম হালদার, তারা থিয়েটারে সুপারস্টার আমাদের। আমি আমাদের বয়সী অনেকের কথা বলছি যারা শুধু থিয়েটারে শো করে বিন্দাস আছে। তারা মানে 8টা-9টা নাটকে একসঙ্গে অভিনয় করে, কোনো ডেট খালি পাবে না। তুমি যদি ওদেরকে বলো শোন না ভাই আমি একটা ছবি করছি, বলে ভাই আমি তোকে ডেট দিতে পারবো না। আর এই তো কলসো সিজন শুরু হয়েছে ফ্রম অক্টোবর টু মার্চ। এই সময়টা তুই আমার বন্ধু বান্ধবদের পাগলের মতো অবস্থা, বলছে আমি মরে যাব। পুষান, আমার বন্ধু পুষানকে আমি আগের বছর কলসো সিজনে দেখেছি, একদিন দেখা হয়েছে। পুষান আর রাহুল কাকু ইনফ্যাক্ট সন্ডারে একসঙ্গে অভিনয় করতো। পুষানের দেখছি এসছে, চোখ ফুলে আছে। বলছি কী হয়েছে তোর? বলছে আমি মরে যাবো। কেন? বলছে আমি দিনে 3টে করে শো করছি প্রায়। বলছে আমি ট্রেনে উঠছি, অমুক জায়গায় যাচ্ছি, একটা শো করছি, আবার আসছি, শো করছি, ওই রিহার্সাল করছি। মানে দে আর দ্যাট বিজি। মানে ওরা ওই মানে এরকম আরেকটাও পার্সপেক্টিভ দিয়ে এরকমও যে হ্যাঁ রে হ্যাঁ গো তুমি ছবিতে কাজ করো না কেন? ছবিতে কখন কাজ করবো? সারাদিন কলসো সিজনে আমার 18টা শো, আমি কোথায় শো ছবিতে সময় দেবো কখন? আমার সময় নেই ভাই, আমার থিয়েটার আছে। এই রকম লেভেলের লোক আছে। সো এটা কিন্তু থিয়েটারে আছে। সো থিয়েটারে দুটো দিকে, আমি তোমার দুটো দিক ইচ্ছে করে এই জন্য এক্সপ্লেন করলাম যে দ্যার ইজ সামথিং উইচ ইজ মানে উইচ ইজ নট প্যালপেবল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। যেটা প্যাশন বলো, তুমি ভালোবাসা বলো, সবটাই আছে। অন্য ইকোনমির দিকটাও আছে, যে ইকোনমিটাকে আমার এখন ব্যক্তিগতভাবে মনে হয় ভীষণ আন্ডারমাইন করা হয়। অনলাইন টিকিটিং আসার পর থেকে, থিয়েটারে thirdbell.in আসার পর থেকে ভীষণ সুবিধা হয়েছে, প্রচুর মানুষ দেখতে আসে। কিন্তু আগেন ভালো কাজ করতে একদম থিয়েটারে একটা সময় অবধি তুমি একজনের মুখ দেখিয়ে লোক আনতে পারবে, যে এই স্টার আছে দেখো বস, এই স্টারকে তোমার পছন্দের টিভির লোক থিয়েটারে আছে। থিয়েটারের দর্শক ভীষণ পিকি, একটা শো ম্যাক্সিমাম 3টে শো তোমায় চান্স দেবে, যদি না হয় ডান। তুমি টিভিতে ভালো ছিল বস, তুমি টিভিতে ফিরে যাও, এখানে এসো না। এই যে কলকাতার থিয়েটার দর্শকের যা মানে রেলা আছে, এটা ভাবা যায় না। আই হ্যাভ সিন পিপল ফ্রম ভীষণ সাকসেসফুল, ওর নামে নাকি প্রচুর রিল দেখে, প্রচুর ইনস্টাগ্রাম ফলোয়ার্স নাকি ওর ইভেন্টে প্রচুর বিক্রি, ওর সিনেমা নাকি প্রচুর লোক দেখে। 3টে শো দর্শক দেখলো, জমলো না, টাটা। একদম কলকাতার থিয়েটার দর্শকের আলাদাই রেলা। ওটা ভালো না লাগলে একদম স্ট্রেট এসে মুখের উপর বলে দেবে একদম জমলো না এই নাটকটা। আমার না এইটা মনে হয়। আর যেটা ভালো লাগবে পাগল করে দেবে, কান্না কাটি ভাসিয়ে দেবে একদম চোখের জলে। এইটা আমার মানে ইমেন্স রেসপেক্ট দর্শকদের প্রতি। তো এবার একদম যদি আমি অনিয়ন লেয়ারের মধ্যে যদি খুলি, এবার আমি এটাকে কোনো মিডিয়াতে মানে কোনো মিডিয়ামে আমি আটকাচ্ছি না যে থিয়েটার, মুভি, ওটিটি, কিছুতে না। তোমার কাছে একটা রোল এলো, একটা চরিত্র এলো, তুমি সেটা করলে, ওই চরিত্রর ভেতরটায় ঢোকো কীরমভাবে? এক হচ্ছে সেটা, যদি একটা খুব ইন্টেন্স একটা ক্যারেক্টার এলো উইচ ইজ নট নর্মাল, একটা সাইকোলজিক্যাল মানে ইন্টেন্স একটা কিছু, হাউ ডু ইউ প্রিপেয়ার ফর সামথিং লাইক দ্যাট? অ্যান্ড তোমার এই জার্নির মধ্যে ওই সব থেকে টাফেস্ট রোল কোনটা ছিল, যে এই ক্যারেক্টারটা গ্রিপ করতে একটু টাইম নিচ্ছে? তোমার শেষ জায়গাটা আগে বলি, যে এটা সব ক্যারেক্টারের ক্ষেত্রেই হয়। আচ্ছা, প্রথম থেকেই মনে হয় যে এটা বাবা এটা কি ডিফিকাল্ট, এটা সম্ভব নয়, এটা খুব মুশকিল হয়ে যাবে, এটা আদৌ পারবো কি না। এটা ম্যাক্সিমাম বড় কাজের ক্ষেত্রে আর কি, যেটা আমি বলছি বড় কাজ ইন দ্য সেন্স, আমি বলছি বেশি দিনের এঙ্গেজমেন্ট যেগুলো, ধরো 20 দিন 22 দিন শুটিং, বা একটা থিয়েটারের চরিত্র যেটা অনেক দিন ধরে করতে হবে, অনেক বড় রিহার্সাল, 3 মাস রিহার্সাল করতে হবে, এগুলো প্রথমেই মনে হয় হবে না, কি সাংঘাতিক, এটা কি করে করবো, এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই মনে হয়। এবং পরে আমি যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিংলি আমি দেখার চেষ্টা করি, যে এই ফার্স্ট ফিলিং টু দ্য লাস্ট ফিলিং এইটা কেমন হয়, এটা আমি নিজেকে একটা সময় দিই। মানে ধরো আমি প্রত্যেক দিন, ধরো কোনো একটা নতুন নাটক নামছে বা সিনেমা রিলিজ করছে, তার আগের রাত্রিটা বা তার আগের দিনটা আমি বসে একটু চিন্তা করি, আমি ভাবি
যে হাউ হ্যাজ দ্য জার্নি বিন, প্রথম দিন কি মনে হয়েছিল, আজকে কি মনে হচ্ছে, কয়েকদিন পর কি মনে হবে, এইটা আমি ভীষণ রকমভাবে ট্রেস করার চেষ্টা করি নিজের ভেতর ফিলিংগুলোকে আর কি। সেই জায়গা থেকে প্রত্যেকটা চরিত্রই এক রকমের টেনশন দেয়। সেকেন্ডলি যেটা বলবো ওই প্রথম আর দ্বিতীয় প্রশ্নটায়, ইন্টেন্স কোনো চরিত্রর ক্ষেত্রে যেটা মূলত হয় সেটা হচ্ছে একদম স্ক্রিপ্টটা ধরে আগে যতটা দাঁড় করানো যায় আমি চেষ্টা করি, স্ক্রিপ্টের মধ্যে যতটা আছে সেইটাকে আগে একটা যেটা দেখতে পাচ্ছি সেইটাকে আগে দাঁড় করিয়ে নিই, তারপর যেটা দেখতে পাচ্ছি না সেইটাকে একটা আমি আমার লজিক হিসেবে ফর্ম করি। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের যে নাটকটি এখন চলছে নাট্যাননে, উৎপল দত্তের দিল্লি চলো। সো দিল্লি চলো আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বোসের তার যে সোলজাররা, সেরকম 6 জন সোলজারকে নিয়ে একটা গল্প অ্যাবাউট আ মিশন উইচ ইজ অন পেপার ইম্পসিবল, যেটা হতে পারে না মিশনটা, অ্যান্ড ইফ দিস পিপল গো ইন টু দ্য মিশন দে আর নট কামিং আউট অফ ইট লাইফ, এরম একটা ইম্পসিবল মিশন নিয়েই গল্পটা। সো এই বাকি 5 জনের মধ্যে দ্য ক্যারেক্টার আই প্লে ইজ দ্য উইকেস্ট ক্যারেক্টার, যে সবচেয়ে ইমোশনালি ব্রেকেবল, এ সবার আগে ব্রেক করতে পারে এরকম একটা চরিত্র। সো দ্যাট ওয়াজ হোয়াট দ্য টেক্সট ওয়াজ। আমি টেক্সটটা পড়েছি, আমার মতো করে টেক্সটটা সাজিয়েছি, তারপর আমি বাকিটা সাজানোর চেষ্টা করেছি যে ওয়াই ইজ হি দ্য ওয়ে হি ইজ, ও কেন উইক, ও কেন আগে ভেঙে যায়, এতদিন ও একটা আর্মি ট্রেনিংয়ের মধ্যে থাকার পরেও ওয়াই ডাজ আ ডেথ মুভ হিম সো মাচ, বা ও কেন এখনও রক্ত দেখলে ওর হালকা একটা প্যালপিটেশন হয়, কেন কি এইগুলো আমি একটা রকম ভাবার চেষ্টা করি, অ্যান্ড আই ক্রিয়েট দোজ সিচুয়েশনস বা সিনারিওস, অ্যান্ড আই প্লে দোজ সিনস ইন মাই হেড। আমি ওই সিনগুলোয় অভিনয়টা করে নিই অলরেডি বিফোর আই ডু দ্য সিনস উইচ আর ইন দ্য স্ক্রিপ্ট। যেটা নাটকের মঞ্চে আছে ওটা অভিনয় করার আগে বাকিটা অভিনয়টা আমি করে রেখে দিই। এবার যেটা হয় থিয়েটারের ক্ষেত্রে, ধরো আমাদের দিল্লি চলোর এখনও 23টা শো হয়ে গেছে, খুব শিগগির আমাদের মানে নেক্সট ইয়ারের মধ্যে উইল বি ডান উইথ 30 শোজ অলমোস্ট। এবার এখন যেটা হয়েছে, কি আছে দিল্লি চলো, আচ্ছা চলো, এবার এরকম একটা হয়েছে আমাদের। আমি জাস্ট ভাবি যারা 700-800টা শো করে তারা কী করে ওটা ধরে রাখে। এখন যেটা হয়েছে বসে গেছে, প্রথম 10টা শো যায় হচ্ছে ওটা বসাতে, মানে ওই যে সিনগুলো ওইগুলো বারবার মাথায় প্লে করতে, অ্যান্ড ওইটা থেকে ইমোশনটা বের করে এনে এই সিনটা করতে যেটা লাগে সেটা প্রথম 10টা শো মতো লাগে ওইটা বসাতে। ওইটা বসানোর সময়টা খুব ইন্টারেস্টিং প্রতিটা শোয়ে। এখন যেটা হয়েছে অনেক রিহার্সড হয়ে গেছে, এখন জানি কখন কোথায় কীভাবে কী করবো, ইমোশনটা একই আসবে, ইন্টেন্সিটিও একই আসবে, জাস্ট এঙ্গেজমেন্টটা একটু ঢিলা হয়ে এসছে, বিকজ আই এম অলরেডি রিহার্সড অ্যান্ড আই হ্যাভ অলরেডি ডান ইট 23 টাইমস। তো আমি এবার করতে পারবো। এইটা ওই শুরুর ফেজটা ভীষণ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অ্যাক্টরের সাইকোলজি, অ্যাক্টরের প্রেপারেশনের মধ্যে মাথা, মস্তিষ্ক, শিক্ষা, এইটা খুব লাগে। এই যে পার্টটা এখন বলছি, যখন উই আর অলরেডি 20 শোজ আপ, এইখানে কাজে লাগে ট্রেনিং, যে তুমি বারবার ওই একই মানে একটাই কলসি, সেটা একটাই ঢাক তুমি বারবার বাজিয়ে যাচ্ছ, ওইখানে আসে ট্রেনিং, যে তুমি কি করে ওই একই জিনিসকে বারবার করে করবে। মানে এক্ষেত্রে আমি এখনও অ্যাবসোলুটলি আমার মনে হয় আই এম মানে স্টিল, এটা একটা রিসার্চের মতো জায়গা। সেটা হচ্ছে গৌতম হালদার মেঘনাদ বধ কাব্যর বোধ হয় 500 আপ শোজ করেছেন। মেঘনাদ বধ কাব্য নিয়ে তো সবাই কথা বলে, আমি একটা অন্য নাটক নিয়ে কথা বলি, বর্দায় বর্দায় ধরো এরম একটা ক্যামেরা, গৌতম হালদার ঠিক এরম একটা চেয়ারে বসে আছে, উল্টো দিকে দ্যুতি ঘোষ হালদার ইন্টারভিউ নিচ্ছেন, ওই হ্যান্ডিক্যামের ফিডটা সাইক্লোনামায় দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পুরো নাটকের সেটিংটা। সো তুমি ওনার এক্সপ্রেশনটাও দেখতে পাচ্ছ, আর অডিয়েন্স থেকে তুমি ওনাকে দেখতে পাচ্ছ। বর্দার একটা যারা দেখেছেন বর্দা তারা জানেন, বা যারা গৌতম হালদার ফ্যান আমার মতো তারা জানেন, বর্দার একটা জায়গা আছে যেখানে উনি ওই এটা তো মুন্সি প্রেমচন্দের গল্প মেরে বড়ে ভাই, তো ওই বর্দা এখনও ফেল করেছেন, ছোট ভাই এগিয়ে গেছে, আর ছোট ভাই আর বর্দা একই ক্লাসে। তো ওখানে গৌতম হালদার বলেন যে আমি এরম এসছি বাড়িতে, বর্দা আমাকে বললেন যে তুমি একই ক্লাসে হতে পারো, কিন্তু এটা মনে রেখো আমি তোমার থেকে 5 বছরের বড়, বাবা মা তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই এটা ব্যবহার করতো আমি। ওইটা শুনে গৌতম হালদার কেঁদে ফেলেন। আমি দেখেছি বারবার ওই চোখের ডগায় জল টলটল করে, ঠিক এক ডায়লগে এক্স্যাক্ট কিউতে ওই চোখটা ফেলেন, চোখের জলটা পড়ে। এবার এটা হচ্ছে গ্রেট অ্যাক্টরের ব্যাপার। এবার তুমি যদি গৌতম হালদারকে জিজ্ঞেস করো, উনি বলবেন যে এটা ট্রেনিং, যে আমি এক্স্যাক্টলি জানি আমার কোথায় চোখের জল আসবে, কোথায় চোখের জলটা। এবার অনেক অ্যাক্টর এটা বলতে চায় না যে না আমি অতটাই, এবার এটা আমি জানি যে
ভালো অ্যাক্টারের এটাই ব্যাপার যে দে হ্যাভ ট্রেন্ড দেমসেলভস দ্যাট মাচ যে উনি ইমোশনটাকেও অ্যাট দেয়ার কমান্ড আনতে পারেন। অ্যাট মাই কমান্ড আই ডু অ্যাট বাট আই ফিল অ্যাট মাই কমান্ড আর কি। সেইটা একটা খুব ট্রেনিংয়ের জায়গা আমার মনে হয়। সো এই দুটো ইভেনলি ব্যালেন্সড আমার মনে হয় ভীষণ রকমভাবে অ্যাটলিস্ট আমাকে হেল্প করে। এজটা যেহেতু একটা ফ্যাক্টর, এবং যেহেতু ছোটোবেলা থেকেই ইন্ডাস্ট্রির অনেকে সাথেই বড় হওয়া, ওরা দেখেছে বড় হতে চোখের সামনে, এবার একটা স্ক্রিপ্ট এলো, থিয়েটার হতে পারে, ফিল্ম হতে পারে, যেটা না মানে ভালো লাগলো না, হচ্ছে না, হ্যাঁ না বলতে পারো, মানে ওটা অসুবিধা হয় না? দেখো খুব চেনাশোনা লোক হলে না বলতে একটু অসুবিধা হয়, হ্যাঁ। আর বিশেষ করে যদি সে কারুর থ্রুতে আসে, কোনো বন্ধু বান্ধব পরিচিত বা তার সাথে এমনি খুব ভালো সম্পর্ক, হ্যাভেন ওয়ার্ক প্রফেশনালি, এইটা একটা একটু অসুবিধা হয় আমার। কিন্তু এটা আগে আমার আরও ছিল যে আমি না বলতে পারতাম না একদম। এখন যেন আমি দেখেছি না, মানে কিছু করার নেই, এটা বলতে হয়। অনেক সময় এক্সকিউজ দিতে হয় জাস্ট বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট সামবাডি, অর মানে বলতে চাই না। অনেক সময় একদম পরিষ্কারভাবে বলি যে আমার এইটা মনে হচ্ছে, তো আমি মানে কিপ মি আউট অফ ইট আর কি, এটা এনগেজ করতে পারবো না। এইটা এখন একটু হলেও বেটার পারি, আগে অতটাও না বলতে পারতাম না, এখন তাও পারছি আর কি। এরকম কখনো হয়েছে যে একটা স্ক্রিপ্ট এলো একটা একদম ইনিশিয়াল স্টেজে, তোমার নিজের পারসেপশনে তুমি পুরোটা দেখলে, তুমি হ্যাঁ বললে, ফাইনাল প্রোডাক্টটা দেখে দেখছো হ্যাঁ ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং, হ্যাঁ হ্যাঁ কমপ্লিটলি ডিফারেন্ট? হ্যাঁ বহু হয়েছে এটা, একটু সব জায়গাতেই হয়। ভীষণ প্রমিসিং স্ক্রিপ্ট, ভীষণ ভালো গল্প, এক্সিকিউশন একদম ছড়িয়ে লাট হয়ে গেছে। আরেকটাও আছে, ভীষণ ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো এক্সিকিউশন, ভীষণ ভালো শ্যুট হয়েছে, এডিটের পর ভাবতে পারছি না এটা কী হলো। উল্টোটাও হয়েছে, নট সো কনভিনসিং স্ক্রিপ্ট, নট সো কনভিনসিং শ্যুট ইদার, ডাবিংয়ে গিয়ে দেখলাম আরে বাস, দাঁড়িয়ে গেছে তো ছবিটা। সবটাই হতে থাকে। আমার এই পুরোটার মধ্যে দেখো, কাজ ভালো হবে, সবারই হবে, কাজ ভালো হবে খারাপ হবে, রোজ ভালো কাজ হবে না, আমরা প্রত্যেকেই জানি। এটা একটা অড ইভেন ব্যালেন্স চলতেই থাকবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার যেটা মূলত প্রবলেম হয়, আগেও হতো, এখনও হয়, ভবিষ্যতেও হবে, সেটা হচ্ছে ওয়েন আই সি দের ইজ এ ল্যাক অফ অনেস্টি, মন নেই। আমি যদি গিয়ে দেখি যে আমি একা মন দিচ্ছি আর যারা বানাচ্ছে তারা মন দিচ্ছে না, আমার মনটা উঠে যায়। আমি দেখি যে না বস, এত মন দিয়ে লাভ নেই, আমার মন দেওয়ার মতো অনেক জায়গা আছে, এখানে মন দিয়ে আমার কোনো লাভ নেই। অনেস্টিটা যদি না থাকে, মানে তখন মানে দেন অ্যান্ড দেয়ার আমার একটা ওই কাট হয়ে যায় যে না ঠিক আছে, এটা জাস্ট আউট অফ হ্যাবিট অ্যান্ড প্র্যাকটিস করে দেবো, কিন্তু মনটা নেই। এই ক্ষেত্রে আমি একটা দারুণ জায়গা বলি, আমার রিসেন্ট একটা অসামান্য অভিজ্ঞতা হলো। IIT মাদ্রাসের 4th ইয়ার স্টুডেন্টসের ডেটা সায়েন্স, ডিজিটাল সায়েন্স, বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের, দে হ্যাভ আ কোম্পানি টুগেদার কল্ড ইন্ডিরাইজ। ওরা বিভিন্ন জায়গাতে দে আর মোস্টলি ভিজুয়াল ডেভেলপার্স, গ্রাফিক ডেভেলপার্স, কোডিং ডেভেলপার্স, ডেটা সায়েন্স ইন্টারপ্রেটার্স, ডেটা অ্যানালিসিস করে ওরা, কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড। ওরা যেটা করেছে, দে হ্যাভ আ প্যাশন ফর ফিল্মস। ওরা এর আগে ছোটো শর্ট ফিল্ম, অ্যানিমেশন, ডকুমেন্টারিজ এগুলো সব করেছে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছে। ওদের টিমের মধ্যে অনেকে, ইনক্লুডিং দ্য ডিরেক্টর, দে হ্যাভ ওয়ার্কড উইথ আদার অ্যাড এজেন্সিস, যেখানে ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রাফিক্স, ভিজুয়াল মানে যারা ধরো এফেক্টস এগুলো নিয়ে কাজ করেছে, SFX, VFX এগুলো নিয়ে কাজ করেছে। সো দে ওয়ান্টেড টু প্রজেক্ট দ্যাট হোয়াট দে আর ডুইং অ্যান্ড দে মেড, মানে ওরা একটা ছবি বানাতে চাইছিল। সো দে রিচড আউট টু মি ফর দ্য প্রোট্যাগনিস্ট, আর বাবাকে বলেছিল একটা চরিত্র করতে। এরা হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট মাইন্ডস উই হ্যাভ, মানে দে আর IIT র্যাঙ্ক হোল্ডার্স, মানে এরা IIT থেকে বেরোবে, প্লেসমেন্ট উইল বি ওয়েটিং ফর দেম। এরা একটা ছবি বানাতে এলো, প্রথম যেটা বললো যে আমরা সিনেমার কিচ্ছু জানি না, তুমি যদি আমাদের একটা চান্স দাও, আমরা চেষ্টা করবো, আমরা খুব লিটল এক্সপিরিয়েন্স, বড় ছবি বানানোর আমাদের অভিজ্ঞতা নেই, আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। বললাম ঠিক আছে। ভীষণ ভালো স্ক্রিপ্ট লিখেছে, একটা ভীষণ অনেস্ট একটা গল্প, ওরা যে ধরনের গল্প বলতে চায় একদম সে ধরনের গল্প। শুটিংয়ে গেলাম, গিয়ে দেখলাম একদম খুব ইন্ডি একটা সেট আপ, কোম্পানির নামে ইন্ডিরাইজ, ইন্ডি সেট আপ, বাট দ্য ওয়ার্ক দে আর ডুইং সেটা ইজ ফ্যান্টাস্টিক। সেটা কিছু কিছু জিনিস হয়তো ওরা জানে না, যেগুলো ওরা আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এইটা কী করবো, ওটা কী করবো, আচ্ছা এইটা কি এরম প্রফেশনাল ফিল্ম সেটা এগুলো হয়। আমি তখন বলছি যে না, এটা এরমভাবে করলে আমার মনে হয় বেটার হয়, আমার থেকে সাজেশন নিচ্ছে, আমি একটা কিছু বললাম, সেটা ওরা শুনছে। বাট
অনেস্টির কোনো অভাব নেই। ওরা যে বানাতে চায়, ওরা 100% ওরা বানাতে চায়, দে বিলিভ ইন দ্য স্টোরি, দে বিলিভ ইন দেমসেলস অ্যান্ড দে ওয়ান্ট টু মেক দ্য ফিল্ম। এইটা এত পরিষ্কার ওরা। বাবা তো ওদের ফ্যান হয়ে গেছে। বাবা বাড়ি এসে বলছে এরা আইআইটিতে অমুক র্যাঙ্ক হোল্ডার, এই র্যাঙ্ক হোল্ডার, এই করে ওই করে, তারপর সিনেমা বানাচ্ছে, এরা কি। এবার আমি একদিন ওদেরকে ওরা নোটসের খাতা দিয়েছে, আমার কিচ্ছু বুঝতে পারছি না, আমি এগুলো কি একটু বোঝাও আমাকে। ওরা চেষ্টা করলো অনেকক্ষণ আমাকে বোঝানোর, কিচ্ছু বুঝলাম না। আমি বললাম আচ্ছা ও বেশ, এটা বাবাও অনেকক্ষণ শুনলো। বাবা বললো হ্যাঁ রে, তোরা এইসব করে সিনেমা বানাচ্ছিস, কি ব্যাপার বলতো। তখন ওরা বললো যে স্যার দেখুন, আমাদের কোনো ব্যাড হ্যাবিট নেই, আমাদের কোনো আইআইটি ক্যাম্পাসে আমরা কোনো নেশা সব কিছু নেই, আমাদের যে সেইটুকুই ভালোবাসা। সো বাবা মাকে বললাম যে প্লিজ আমাদেরকে এটা করো। ওরা আমার থেকেও ছোট, তো সেইরকমভাবে কাজ করলো ওরা। আমি এডিট দেখলাম, তোমার কোথাও মনে হবে না ইটস অ্যান ইন্ডি ফিল্ম অর দে আর স্টুডেন্ট স্ট্রেট আউট অফ আইআইটি মাদ্রাস। এটা একটা বুঝতে পারলাম, ওরা প্রচুর সিনেমা দেখে, ওদের ওই একটা ছাপ আছে মাথায়, অ্যান্ড দে ডিড ইট অনেস্টলি। I would rather work with someone like this than work with a big director, big house, বড় মেকআপ বাস, বড় টাকা, বড় বাজেট, with utter disrespect on set and lack of honesty. একদম, যে সবাইকে মাথায় চড়িয়ে রেখে আমি রিসেন্টলি সুজিতদার সাথে আবার কাজ করলাম, সুজিত সরকারের সাথে। লাস্ট আই ওয়ার্ক উইথ হিম ইন ওপেন টি বায়োস্কোপ। আমি তার অলমোস্ট 10-11 বছর পর আবার কাজ করলাম সুজিতের সাথে। উই ওয়ার অলওয়েজ ইন টাচ মিনওয়াইল, বাট আবার কাজ হলো। ওই দিন আমি বললাম ওয়াই হি সুজিত সরকার, বিকজ 100% অনেস্টি স্টিল টুডে। মানে সুজিতদাকে দেখে না সেটে মনে হচ্ছে ইট ইজ হিজ ফার্স্ট ফিল্ম। মানে এমন করছে সুজিতদা, প্রত্যেকটা অ্যাক্টার, প্রত্যেকটা প্রপ, প্রত্যেকটা কস্টিউম, চা গরম আছে কিনা, চাটা গরম করে আন, আর উইথ রেসপেক্ট। এই চাটা গরম করে নিয়ে আয়, আমার ধোঁয়া লাগবে না। এই বাবু চাটা গরম করে আনবে, আমার ধোঁয়া লাগবে। এইটা এখানে একটু করবি, ঋতু তুই একটু বসবি, আমি এই নিচের শটটা করে নিই, তারপর তোর। এই যে এখনো যে ওয়াইড আইড, মানে ইট লুকস লাইক হি স্ট্রেট আউট অফ ফিল্ম স্কুল। মানে এরকম, এটা খুব ভালো লাগছে, অ্যান্ড হি ইজ হ্যাপি ওয়েন আউট শট ইজ গুড, হি ইজ হ্যাপি ওয়েন দ্য লাইটিং ইজ গুড, সাউন্ড রেকর্ডিস্ট যিনি আছেন, এই কি ভালো হয়েছে না এটা একবার শুনি। হি ইজ ইগার, মানে লাফাচ্ছে সেটের মধ্যে। আমি সুজিত সরকার, আমি চেয়ারে বসে না, আমি এরকম অনেক ডিরেক্টর দেখেছি যারা একদম আমি বসে আছি সেটে, না, সুজিতদা লাফাচ্ছে। আর ডিওপিকে, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ডিওপি অভিক মুখোপাধ্যায়, অভিক দ্য সেম। তুই কি করবি রে, একবার দেখা আমাকে। একবার অভিক দা এরকম চোখে দেখলো, আচ্ছা আর একটু ঝোঁক, হ্যাঁ এটা ঠিক আছে, এই সুজিত বড় ঠিক আছে। মানে দে আর কোলাবোরেটিং লাইক ফিল্ম স্টুডেন্টস হু আর আউট অফ গ্র্যাড স্কুল। মানে এই যে প্যাশনটা ওদের এখনও, অত বড় সেট, মানে মেকআপ ভ্যানের পর মেকআপ ভ্যান দাঁড়িয়ে আছে, সকালবেলা মানে গেলা ব্রেকফাস্ট বসেছে, তারপর যখন শটে গেছি মানে মনে হচ্ছে এই তো ভাই চ ক্যামেরা পেয়েছি চল। আর ওই রকম জায়গায় গিয়ে না আমারও, মানে আমি সিনেমার পাগল। দেখো আমি সত্যি কথা বলতে, আমি মানে কী বলবো, এটা বললে ওভার স্টেটমেন্ট হয়, মানে আমি পাগল সত্যি। মানে আমি সিনেমা, আমি ধরো উত্তেজিত হয়ে গেছি, এখন কথা বলেই যাচ্ছি, তো আমাকে যদি ঠিক সময় ঠিক জায়গায় উত্তেজিত করে দিতে পারো, আমি লাফালাফি চিৎকার চেঁচামেচি করি। মানে ইট ইজ সামথিং আই লাভ সো ডিপলি, শুধু সিনেমা নয়, মানে এনি ফর্ম অফ ক্রিয়েশন, ইট ইজ সামথিং আই লাভ সো ডিপলি। আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করি। মানে আমার বন্ধুরা আমাকে দেখেছে, আমার বন্ধুরা খুব ভালো অবজারভেশন, ওরা আমাকে নিয়ে অনেকক্ষণ দেখেছে, দেখো যে তুই শুধুমাত্র, আমি সেদিনকে ব্যাটম্যান ট্রিলজির একটা কী নিয়ে কথা বলছিলাম, ব্যাটম্যান ট্রিলজির একটা কি 1.5 2 ঘন্টার মেকিং আছে, আমি ওটা নিয়ে কথা বলছিলাম। আমি এই হাত পা নাড়িয়ে এইটা ওইটা করে বলছি। অনেকক্ষণ দেখার পর বললো, ভাই তুই এত হাত পা নাড়াস না, ভেঙে ফেলবি জিনিসপত্র, তুই একটু তুই প্যাশনেট হলে, যেটা নিয়ে তুই প্যাশনেট সেটা নিয়ে প্রচুর কথা বলিস, কিন্তু একটু বসে বল আর কি। তো ওইটা না আমার এখনও আছে। মানে আমি এখনও একটা ফিল্ম সেটে গিয়ে দুটো অ্যালেক্সা দেখলে আমার ভেতরটা কীরকম একটা করে। আমি কিছু একটা লাইট হয়েছে, একটা ধরো সূর্যের লাইট করেছে কেউ একটা, মানে তোমাদের এখানে ওই লাইট সেট আপটা আমি এসে থেকে দেখছি আর কি, কেউ ওটা সূর্যের লাইট করেছে, আমি দেখে হাঁ করে তাকিয়ে থাকি কী বসিয়েছে, এইগুলো আমাকে ভীষণ ইয়ে করে। সেটা যখন আই সি in a director who is from IIT Madras, and I see in a team which is led by a director who has made films like Madras Cafe, Sardar Udham, পিকু, সেই লেভেলের লোক যিনি বিজ্ঞাপন মার্কেটে, ভারতীয় বিজ্ঞাপন ফিল্ম মেকিংয়ে, অ্যাড ফিল্ম মেকিংয়ে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস, তার মধ্যে দেখি, বা অভিক মুখোপাধ্যায় ডিওপির মধ্যে দেখি, তখন আমার ভেতরের ওই প্যাশনটা বলে না ভাই
ঠিক আছে ভাই, কারেক্ট জায়গায় আছে। সো আই উড রাদার ওয়ার্ক উইথ পিপল হু আর ইকুয়ালি প্যাশনেট অ্যাবাউট ইট, অ্যান্ড মানে নো ম্যাটার হোয়াট দেয়ার এজ, নো ম্যাটার হোয়াট দেয়ার এক্সপিরিয়েন্স, তোমার ওই সততাটা যদি থাকে সেইটা। আরেকটা এটা আমি মৈনাকদার থেকে শিখেছি, সেটা হচ্ছে এত সিরিয়াস কিছু বানাচ্ছি না ভাই, মানে চাঁদে রকেট পাঠাচ্ছি না, সিনেমা বানাচ্ছি, তাই শান্ত সেট, কেউ কথা বলবে না, ডিরেক্টর একমাত্র কথা বলবে, সবাই চুপ করে বসে। এটা আমাদের থিয়েটার, আমাদের দলেও নেই, যে যার মতো চা খায়, গল্প করে, কাজটার সময় কাজ করি। এটা ওই সবাই চুপ করে বসে থাকবে, ডিরেক্টর এলে উঠে দাঁড়াবে, অবশ্যই রেসপেক্টের জায়গায়, কিন্তু রেসপেক্ট দেখানোর একমাত্র উপায় হচ্ছে সেই একদম ট্রেনিংয়ের মতো এরম করে দাঁড়িয়ে থাকে, এইটা নয়। মৈনাকদা বলছে, দেখ ভাই, এত সিরিয়াস কিছু বানাচ্ছি না, মজা করে বানাবো, জীবনের গল্প বানাচ্ছি, মজা করে বানাবো, হই হুল্লোড় করতে করতে বানিয়ে দেবো। এইভাবে আমি আর মৈনাকদা দুটো ছবি করেছি, জেনারেশন আমি, গোয়েন্দা জুনিয়র। লোকে পাগলের মতো ভালোবাসে। আমরা যা খিল্লি করেছি দুটো কাজ বানানোর সময়, লোকে দেখলে বিশ্বাস করবে না যে আমরা ওরকম গভীর গভীর বিষয়। জেনারেশন আমি তো মানে সাংঘাতিক ডিপ্রেশন নিয়ে, চাইল্ডহুড ট্রমা নিয়ে কত কিছু বলে। আমরা যা খিল্লি করতে করতে ছবিটা করেছি, কিন্তু যখন কাজটা করেছি 100% কাজটা করেছি। মৈনাকদার সাথে যেন আমি বারবার কাজ করতে চাই, কারণ হি ইজ অলওয়েজ আওয়ার এজ, মানে ও সবসময় মানে যে জেনারেশনের সাথে কাজ করে সেই জেনারেশনের লোক, ভীষণ মজা করতে করতে কাজ করে, হট করে কাজটা কখন বেরিয়ে যায় বোঝা যায় না। তো এবার আমি কনক্লুড করতে চাই, কারণ প্রেজেন্ট ডেতে যেই মেন ইস্যু সোশ্যাল মিডিয়া, নেগেটিভিটি, ট্রোলিং, আমি এটা জাস্ট কিছু মাস হয়েছে আমি শুরু করেছি, আস্তে আস্তে আমি একটু একটু বুঝতে পারছি যে তোমরা কি ফেস করো। অ্যান্ড একটা জায়গায় তুমি বলেছিলে যে অ্যাক্টাররা ওপিনিয়ন দিলেই লোকেদের একটু বেশি সমস্যা থাকে, এবং এটা পুরো ইন্ডিয়াতেই আমি দেখে এসেছি যে এদের অ্যাক্টারদের কোনো ওপিনিয়ন নেই কেন। তো সেটা একটা আলাদা ব্যাটল তোমাদের করতে হয়, দ্যাট ইজ সেপারেট। এখন যেমন একদম ছোট্ট চ্যানেল, নেগেটিভ কমেন্ট এলো, আমি না ডিলিট করে দিলাম বা কিছু করে দিলাম, বাট এটা আস্তে আস্তে বুঝতে পারছি যে একটা সেগমেন্ট তো থাকবেই যে বসে আছে নেগেটিভ কথা বলার জন্যে বা কিছু। তো আমি এই চ্যানেলটা শুরু করার আগে আমি আমার বাড়ির লোকদের বলেছিলাম যে আমি এটা শুরু করতে পারি ওই একটা শর্তে, যদি কখনো চ্যানেলটা দাঁড়ায় তোমরা কমেন্ট সেকশনটা পড়বে না। এইটা তোমরা প্রমিস করো, আমি করতে রাজি আছি। কারণ আমায় কেউ কিছু বলছে আমি মেনে নেবো, বাট ওরা দেখলে ওদের কষ্ট হবে। তো মানে আমার চ্যানেলটা নয় কেউ জানলো না, বাট তোমার মতো একজন, বয়সটা কম, সবাই দেখছে, সবাই তো এজ ওয়াইজ দেখছে না, কেউ তো এক্সপিরিয়েন্সে দেখছে না, নেগেটিভিটি কীরমভাবে ডিল করো? একটা হচ্ছে যে আমি আই লেট ইট হ্যাপেন আর কি। আমি খুব একটা যে এটা আমাকে এফেক্ট করে সেটা নয়, একদমই এফেক্ট করে না এটা বলবো না। কোনোভাবেই যে তুমি ধরো কিছু একটা করলে, হঠাৎ করে একটা কমেন্ট খুলে দেখলে, ধর আপনি ফালতু একটা লোক, ধরো এরকম একটা কমেন্ট, আর তুমি পোস্ট করেছো, হয়তো তুমি চা খাচ্ছ, সেটা একটা ছবি বা ভিডিও, কোনো মানে নেই আর কি, এটা মানে দুটোর সাথে দুটোর কোনো লিঙ্ক নেই। এবার খারাপ লাগে, মানে অকারণ তুমি ধরো রাস্তায় বাড়ি থেকে বেরোলে খিস্তি খাচ্ছ, তো কারোরই ভাল লাগবে না আর কি। আর ধরো তুমি যেটা করোনি, তাতে এই যে রিসেন্টলি একটা কি হলো, অকারণে আমি খিস্তি খেয়ে গেলাম, মানে আমি কিছুই করিনি। ওরা দিয়েছে যে ঋতব্রত যদি এই পরিস্থিতিতে হাতে গিটার নিয়ে পুলিশের সামনে দাঁড়াতো তাহলে কি হতো। আমি বললাম আমি কি কোথায়, মানে এটা ওই এআইবির পডকাস্টে দেখবে শাহরুখ খান একটা দারুণ বলেছিল যে সোন কিং, ওইটা যে কিছু একটা হয়েছে আমার নামে টুইট হয়ে গেছে। তো এইটা শাহরুখ খান ওটা অ্যাপ্টলি ডেসক্রাইব করেছেন যে তুমি রিলেটেডও নও, অকারণে তুমি গালাগালি খেয়ে গেলে, মানে কিছুই হয়নি, তুমি গালাগালি খেয়ে গেলে। তো এবার এটা অবভিয়াসলি এফেক্ট করে যে কোনো মানুষকে, কার বা ভালো লাগে বাড়ি থেকে বেরিয়ে গালাগালি খেতে। কিন্তু আমি এটাকে অন্য একটা জায়গা থেকে দেখি। সেটার একটা বড় জায়গা হচ্ছে যে যেটা তুমি বলে যে অ্যাক্টার্স ওপিনিয়ন, আমার মনে হয় যে অনেক বিষয়েতেই অ্যাক্টাররা ওপিনিয়ন রাখলে সেটাকে একটু নেগেটিভলি দেখা হয়। তারা আরেকটা বড় কারণ হচ্ছে there are tons of actors who have gone directly into politics. এবার না দর্শককে দোষ দিয়ে লাভ নেই, কারণ দর্শকের কাছেও কোথাও ওই লাইনটা ব্লার হয়ে গেছে। ধরো কোনো একজন অ্যাক্টার কোনো একটা বিষয় নিয়ে ওপিনিয়ন দিচ্ছে, সেটা যদি রাইট ঘেঁষা হয়, ইমিডিয়েটলি দর্শকের মাথায় চলে আসবে ও কি তাহলে টিকিট পাচ্ছে। এবার এটা কিন্তু দর্শকের মাথায় কোনো ভুল কিছু আসে না, অ্যাক্টাররা নিজেরাই এটা করে দিয়েছে, দেখে এসছে। তারা আজ এটা বলছে, কাল ওটা বলছে, করে যখন যে পার্টির সাথে আছে সেইটা করতে করতে
দর্শকের বিশ্বাসটাকে ব্রেক করে দিয়েছে। দর্শক আসলে ঘেঁটে গেছেন এই জায়গা থেকে যে আজ এই পার্টির প্রচারে যাচ্ছি, কাল ওই পার্টির এটা করছি, এইটা একটা। সেটা দর্শকদেরকে দোষ দিয়ে লাভ নেই। আরেকটা দিক যেটা হচ্ছে যে দর্শকদের মধ্যেও এটা আমি মানে এই যারা ট্রোল করে তাদেরকে আমি দর্শক বলবো না। ট্রোলটা মূলত দুভাবে হয়। এক হচ্ছে আইটি সেলরা, যারা পার্টি ফান্ডেড আইটি সেল, তারা করে। ইটস দেয়ার জব, আই ফিল ব্যাড ফর দেম ইফ আই সে সামথিং। তার কাজ সে করছে। আমি একজনকে চিনতাম, আমাদের স্কুলের একজন, হি ওয়াজ দ্য হেড অফ কলকাতা আইটি সেল অফ ওয়ান পার্টি। তো ওকে সারাদিন ওটাই করতে হতো আর কি, এবং ওকে আরও লোক হায়ার করতে হতো টু স্প্রেড নেগেটিভিটি, নেগেটিভ কমেন্ট। এবার ওর কাজ এটা, ও এটা করছে, আই রেসপেক্ট দ্যাট। আই মে নট সাপোর্ট হিজ আইডিওলজি, বাট আই রেসপেক্ট দ্যাট। তোমার কাজ, বস তোমার কাজ আইটি সেলের হয়ে কমেন্ট করা উল্টোপাল্টা, তুমি করছো সেটা, দ্যাট ইজ ফাইন। কিন্তু আরেকটা দিক হচ্ছে, যেটা হচ্ছে একদম ননসেন্স লেখা, যেটা আমি বুঝতে পারি, যেটা হচ্ছে এই সেকেন্ড দিকটা, যেটা হচ্ছে অকারণ নেগেটিভিটি ছড়ানো। এইটা আমি এখনও সত্যিই বুঝতে পারি না। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা একদম একটা ফ্রি লোডিংয়ের জায়গা থেকে আসে। এটা নিয়ে আসলে এতটা বদার্ড হওয়ার কিছু নেই। আমাকে তুমি যেটা যে প্রশ্নটা করলে যে ধরো আমরা সবসময় দেখতে থাকি, তো সেটা আমার এখন যে রিয়েলাইজেশনটা হয়েছে যে হচ্ছে হোক, এই যে ক্যাটেগরির লোকই করুক না কেন, 1, 2, 3 আমি যে ক্যাটেগরিগুলো বললাম, যে ক্যাটেগরির লোকই করুক না কেন, ইফ ইট ইজ সামওয়াট আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তখন গায়ে মাখো। যদি বুঝতে পারো যে এইটা কোনোভাবেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নয়, তাহলে আর গায়ে মাখার দরকার নেই। ধরো তোমার চ্যানেলে যদি কেউ বলে যে বক্তা কথা বলতে বলতে চা খাচ্ছেন কেন, এটা খুবই অসম্মানজনক, দরকার নেই, এটা খুব ভুলভাল কমেন্ট, এগুলো 1980 সাল মার্কা একটা কথা, এটা শোনার কোনো দরকার নেই। কিন্তু কেউ যদি বলেন যে তুমি এইটা নিয়ে ওনাকে প্রশ্ন কেন করলে না, দ্যাট ইজ আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আই অ্যাম ওপেন টু লিসনিং টু এভরি সর্ট অফ ক্রিটিসিজম অ্যাজ ফার অ্যাজ ইট ইজ কনস্ট্রাক্ট। যে মুহূর্তে তুমি ওই লাইনটা পেরিয়ে গিয়ে পার্সোনাল অ্যাটাকে চলে গেলে, আমি আর নেই। দেখো, পার্সোনাল অ্যাটাক আমি এত ভালো করতে পারবো, এত সুন্দর করে করতে পারবো যে ও বুঝতেই পারবে না ও অ্যাট্যাক্ট হলো, বা এমন অ্যাটাক হবে তারপর কথা বলতে পারবে না। আমরা তো অনেক লোকের স্ক্রিপ্ট পড়েছি, অনেক রকম খিস্তি দেখেছি, তো এত মিষ্টি করে বলবো বুঝতে পারবে না। বাট আই উইল নট স্টুপ ডাউন টু দ্যাট লেভেল, সেই জন্য আমি ওটাকে নিয়ে মতো মাথা ঘামাই না। আই থিঙ্ক ইট ইজ আ সোশ্যাল স্টাডি ইন আ ওয়ে। আরেকটা যেটা বলবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে রিসেন্টলি কলকাতায় বা পশ্চিমবঙ্গে যা ঘটে গেছে বা ঘটে চলেছে, সেই নিরিখে অনেকে ট্রোলড হচ্ছেন বিকজ দে আর নট সেইং সামথিং, অনেকে ট্রোলড হচ্ছেন বিকজ দে আর সেইং সামথিং। এটা একদম শুরুতে যে তুমি প্রশ্নটা করেছিলে, ওই শুরুর দিকের সেইটায় ফিরে যাই। এখন কিছু না বলে বা নট বিং অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি, একটা মনিউমেন্টাল টাইম লাইক উই আর ইন রাইট নাও, একটা মনিউমেন্টাল টাইম ইন রিভোল্ট বলো, পিপলস রিভোল্ট বলো, তুমি যাই বলো, এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এইটার যে সঠিক দিকটা, ন্যায়ের দিকটা, এটায় না থেকে হয়তো ট্রোলিং থেকে বাঁচা গেল, কিছু বেশি ব্র্যান্ড পাওয়া গেল, যেহেতু ও এরম আন্দোলনের মুখ নয় তাই ওকে বেশি কাজ দেওয়া গেল, এই রকম হয়তো হবে। বাট আবার যেটা শুরুতে বললাম, আমার ভাই বোন যখন এই হিস্ট্রিটা পড়বে, বিকজ দিস ইজ হিস্ট্রি, দিস উইল বি রিটেন অ্যাজ হিস্ট্রি, then you will be on the wrong side of it. I would rather lose out a few মানে কি বলবো, scripts or few fan followers or receive a few trolls, but I will, মানে আমি what I stand by this, আমি এটা। আর আরেকটা জায়গা হচ্ছে যে এই মুভমেন্টের কথা ছেড়ে দিও, আমি কাজ নিয়ে যে স্ট্যান্ড পয়েন্টটা, সেটার না কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বোঝা যায়, বাজে কথা বোঝা যায়, আর ভালো লাগা আর মেকি বলাটা বোঝা যায়। এইটা অ্যাটলিস্ট আমি বুঝতে পারি। আমি নিজে একজন দর্শক, তোমাকে একটু আগে যেটা বলছিলাম, আমি নিজে একজন দর্শক হিসেবে যতটা প্যাশনেট, যতটা ওয়াইড আইড এখনও, মানে অ্যাজ আ পার্সন বিহাইন্ড দ্য ক্যামেরা অর ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, অ্যান্ড অ্যাজ আ পার্সন হুই সিটিং ইন আ অডিয়েন্স সিট, সেটা থিয়েটারে হতে পারে, সেটা সিনেমা দেখতে গিয়ে হতে পারে, ওটিটির কাজ দেখতে গিয়ে হতে পারে, অডিও স্টোরি শুনতেও হতে পারে, সেইটা না বোঝা যায়। তো কেউ যখন যা খুশি বলে দিচ্ছে, এটা বুঝতে পারি যে এ দর্শক নয়, এটাই করতে এসেছে। কারণ আমি এখনও, মানে সেদিনকে আমি আর আমার এক বন্ধু 3 Idiots দেখছিলাম, মানে ইউ ক্যানট হেল্প বাট ক্রাই যখন সোনু নিগম ওইটা গাইতে শুরু করে, মানে ওই যে পড়লো সালমান জোশী, রক্তটা বেরোচ্ছে, মানে জাস্ট সোনু নিগমের গলাটা এলো, চোখটা মানে ভেতরটা এরম হয়ে গেল। পিকেতে একটা শট আছে, আমি বারবার সেদিনকে দেখছিলাম, ওই যেখানে ভগবান হ্যাঁ কাহারে তু গানটা, একে তো এত ভালো লেখা গানটা,
ইন করোড়ো কি তারা मैं सर झुकाता हूँ বলে একটা লাইন আছে। আর তারপর আমির খান একটা জায়গায় ওই জল থেকে বেরিয়ে আসেন, ক্যামেরাটা জিমি জিপ ওই মুখের চোখটা ওই লোকটার ওরম ঠান্ডা কনকনে জল থেকে উঠে লাল, আর সারাক্ষণ চোখটা এরম করেছিল ছবিটায়, লাল চোখটা অফ আ ম্যান হু ইজ ইন পেন। মানে ওটা দেখে না ইউ ক্যানট হেল্প বাট ফল ইন লাভ আর কি, যে কি পাঠ করছে লোকটা আর কি। এইটা আমাকে এখনো না মানে ভেতর থেকে নাড়িয়ে দেয়। মানে আমি রিসেন্টলি গৌতম হালদারকে নিয়ে যে সব ধরনের ট্রোলিং হলো, মানে আই ওয়াজ সো অ্যাশেমড আর কি। মানে আমি একটা ইন্টারভিউতে বলেওছি রিসেন্টলি যে আমি গৌতম স্যারের কাছে মানে বাঙালি হয়ে, দর্শক হয়ে মানে ক্ষমা চাইছি, মানে আপনি ক্ষমা করে দিন আমাদেরকে যে উই allowed this kind of trolling on a man of your stature, on an artist of your stature. মানে যারা দেখেনি না কাব্যগানে, আমি দেখেছি কাব্যগানে, তারা জানে ওটা কি হয়। ওটা না একটা অন্য জিনিস হয়। এবার ওটার একটা ছোট্ট ক্লিপ ইন্টারনেটে দেখে আপনার ভালো লাগলো না, আপনি জাস্ট ওইটুকু বলুন। সেটা মেয়েলি না পুরুষালি, সেটা এই ওই, মানে সো স্যাডেনিং, মানে খুব খারাপ লেগেছে। বাট আই আন্ডারস্ট্যান্ড এটা দর্শক নয়, কারণ দর্শক আমি হচ্ছে গৌতম হালদার ফ্যান। সেদিনকে একাডেমিতে শো ছিল গৌতম হালদারের, আমি দূরে দাঁড়িয়েছিলাম ওই মার্বেলের ওই টেবিলে। আই জাস্ট ওয়ান্টেড টু সি হিম লিভ। গৌতম হালদার বেরোবেন সুন্দর করে জামা কাপড় পরে, আমি হচ্ছি ফ্যান একদম, আমি হচ্ছি দর্শক ফ্যান। এবং আই নো পিপল যারা এরকম করে আর কি, যে উফ কি করলো বস, এরকম। এই যে প্যাশনটা যাদের নেই, যারা কোনো রকম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে নেই, যারা ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলতে জানে না, তারা আছে, তারা একটা না আসলে সিকিউরিটি পেয়েছে। ইটস জাস্ট আ প্রোফাইল, ইটস জাস্ট আ নেম। আর তারা জানে যে আমরা অকারণ বা এনি পার্সন হু ইজ সেন্সিটিভ অ্যান্ড যার কাজ আছে, সে বেকার গিয়ে ঝগড়া করতে যাবে না। তাই ওরাও ভালো আছে, আমরাও ঠিকঠাকই আছি। এনারা আমাদের দর্শক নন। তো রিক, এটা বেশ এটা ইন্টেন্স পডকাস্ট হলো। আমি বলতে শুরু করলে বলেই যাচ্ছি। তো আমার খুবই ভালো লাগলো, কারণ অনেক কিছু এক্সপ্লোর করা গেছে, অনেক কিছু, অ্যান্ড যেগুলো অনেক কটা পডকাস্ট বা ইন্টারভিউতে হয়তো অতটা ডিপলি ডিসকাস করা হয়নি। অ্যান্ড তোমার এই টেকনিক্যাল নো হাউ আই ফিল 25 বছরেই তোমাকে একটু স্ট্যান্ড আউট করিয়েছে। অ্যান্ড এটা আরও যত নলেজ বাড়বে, কারণ আমি তোমায় যখন থেকে দেখছি এখন অবধি, এই যে হিউমিলিটি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি খুবই বিলিভ করি ইন এভরি অ্যাসপেক্ট। ওই যে হিউমিলিটিটা থাকা, ওই শেখার ইচ্ছেটা থাকা, যেটা আমি যে লেজেন্ডস যাদের নাম নিলাম, চন্দন সেন, রজতাভ দত্ত, ওদের কি যায় আসে এখন শেখার, বাট স্টিল শিখে যাচ্ছেন। আমার একটা, আমি যেটা তোমার ইন্টারভিউতে বলে, যেটা যদি পরে মিলে যায় তাহলে মিলে যাবে। আমার মনে হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কেন আমরা স্টার বানাতে পারছি না, বা ওয়াই ইজ দেয়ার নট আ স্টারডম, যেটা এত বছর ধরে আমরা দেখে আসছি। আমার একটা অ্যাজাম্পশন, এটা ভুলও হতে পারি, কিন্তু মনে হচ্ছে এটা ঠিক হতেও পারে। সেটা হচ্ছে দ্য নিউ স্টারডম ইজ হিউমিলিটি। এখন তাদেরকেই মানুষ অনেক বেশিভাবে স্টার মনে করেন, যাদের কোনো ওই ইয়েটা ব্যাগেজটা নেই। আর পিপল হু আর নট অ্যাফ্রেড অফ দেয়ার অ্যাপিয়ারেন্স, এটা আমার মনে হয়েছে ইজ দ্য নিউ স্টারডম। এটার একটা পায়োনিয়ার করছেন আমার মনে হয়, মানে এটা কিন্তু করার জন্য করছেন এমন নয়, অরিজিৎ সিং। আমার মনে হয় ওই যে ওর যায় আসে না, আমি জিয়াগঞ্জে কি পরে বেরোলাম, স্কুটি করে যাচ্ছি, একদম, এইটা কিন্তু শুধুমাত্র অরিজিৎ সিং করছেন এমন নয়। আমি এরকম প্রচুর লোককে চিনি যারা এরকম একই রকম। ধরো আমি আমার বাবার কথাই বলছি, আমাকে এখনও প্রচুর লোক বলেন যে শান্তিদাকে এখনও দেখি আমাদের বোম্বাই বাগানে শস্যনের একটা দোকান আছে, পচাদার চায়ের দোকান বলে পচাদার চায়ের দোকানে হাফ প্যান্ট পরে চা খাচ্ছে। আমি বাস স্ট্যান্ডে আমার বন্ধুবান্ধবের সাথে বসি, আমি মেট্রোয় ট্রাভেল করি, পুজোয় করি। আমি না আসলে এটাকে এত সিরিয়াসলি নিই না, তো করি মেট্রোয় ট্রাভেল, ক্রিশ্চিয়ান বেল মেট্রোয় ট্রাভেল করে, কি হয়েছে তাতে? তো এইটা আমি অতটাই, আমার যেটা মনে হচ্ছে যে এখন মানুষ অনেক বেশি কানেক্টেড সেই অভিনেতা অভিনেত্রী বা পাবলিক ফিগারের সাথে ফিল করছেন, যার সাথে তার একটা বন্ডিং তৈরি হচ্ছে। বিকজ দেখো, ইনোভেশনের জন্য, টেকনোলজির জন্য ওই সিলভার স্ক্রিন ম্যাজিক, বছরে একটা সুপারস্টারের ছবি আসছে সেটাই দেখছি, ওটা ম্যাজিকটা চলে গেছে। বিকজ এটা কারোর দোষ নেই, দিস ইজ প্রগ্রেস আর কি। আমাদের কাছে এখন ফোন এসে গেছে, ওটিটি এসে গেছে,
ক্যাটরিনা কাইফের বাড়ির ভেতরটা কেমন সেটা আমরা লকডাউনে জেনে গেছি তার ছবি দেখে। সো উই অল নো দ্যাট স্টার্স আর স্টার্স, এইভাবে তারা জীবন বাঁচেন, বাট তার বাইরেটা সেটা কেমন, সেইটা আমার মনে হয় মানুষ এখন অনেক বেশি কানেক্টেড ফিল করতে চান সেই ব্যাপারটার সাথে। সেইটা আমার মনে হয় ইজ দ্য নিউজটা। আমি হিউমিলিটিকে আলাদা করে বলছি না, কিন্তু আমি বলছি যে এই ব্যাগেজটাকেই লেট গো অফ করাটা আমার মনে হয় ইট কুড বি দ্য নিউ স্টারডম। এটা ভেতর থেকে আসতে হয়, এটা ভেতর থেকে এটা আবার দেখালে ফেক করলেই বোঝা যাবে, এটা দেখালে আবার বোঝা যাবে। এটাও আবার দেখো যেমন ভাবে অর্গ্যানিক স্টারডামটা একটা সময় ফেক হতে হতো, লোকে এখন বুঝে গেছে যে কোনটা অর্গ্যানিক স্টারডাম আর কোনটা একদম পেড প্রমোশন, মানে কোনটা অর্গ্যানিক প্যাপারাজি বা কোনটা অর্গ্যানিক্যালি ফ্যানরা এসে ছবি তুলতে চাইছে বনাম কোনটা ওটা পুশ করা হয়েছে ওই মার্কেটিংটাকে, সেটা যেমন এখন লোকে ধরে ফেলেছে। একটা সময় আসবে যখন এই হিউমিলিটিটা যদি ফাইনালি বা ওই মানে সবার সাথে মিশে যেতে পারছি, এইটা যখন সত্যি যদি ডিফাইন্ড হয় অ্যাজ আ ফ্যাক্টর, তখন আবার এটা যখন কেউ ফেক করতে যাবে আমার মনে হয় দর্শক ধরতে পারবে না। দর্শক ধরতে পারেনি, একদম পারে, আমরাই তো পারি, মানে যেটা মানে সবাই ধরতে পারে না এটা একেবারে। রিক, আই হোপ তুমি আরও সাকসেসফুল হও, অ্যান্ড এই একটা বন্ড যেটা আমাদের নতুন তৈরি হলো, আই ফিল এটা থেকে যাবে ফর লং টাইম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, আর এত সুন্দর সুন্দর মজার প্রশ্ন করলে। থ্যাংক ইউ ফর কামিং, খুব ভালো লাগলো। তো এই নোটেই শেষ করি, একদম আশা করছি আবার কিছু মাস পর আরেকটা সেকেন্ড এপিসোড করা যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।